গুড মর্নিং। সবাই ভালো আছিস? মন শরীর ভালো? যদি ভালো থাকে কিন্তু, হ্যাঁ, যদি মন ভালো থাকে তাহলে একটা স্মাইল দিয়ে দে। মন ভালো? ভালো নাই? এরকম। যদি মন ভালো না থাকে তবু একটা স্মাইল দিয়ে দে। কারণটা ফিজিক্স পড়তে যাইতেছিস, তাহলে বল ভালো থাকুক বা খারাপ থাকুক, স্মাইল তো মাস্ট, না? স্মাইল নিয়েই আসবে সবকিছু। তো সবাই মন ভালো থাক আর মন খারাপ থাক, একটা স্মাইল দে। স্মাইল দিয়ে তারপরে হচ্ছে পড়াশোনা শুরু কর। কি উঠছা পড়া হবে, ফিজিক্স এখানে কি উঠছে এমন একটা স্মাইল দে। হ্যাঁ, তো পড়াশোনা করে মজা পাওয়া যাবি, মজা আসবে। আজকের আমরা কালকে ইন্ট্রোডাকশন লেকচারে ক্লাসিক্যাল মেকানিক্স এর ইন্ট্রোডাকশন লেকচার দেখছিলাম। ওই ইন্ট্রোডাকশন লেকচারে দেখছিস তো হিস্ট্রি আর আমাদের কি হচ্ছে ফিজিক্স প্রায় সাথে সাথে চলতেছে। তো আজকেও আমাদের ইন্ট্রোডাকশন হবে এইখানে, হিস্ট্রি আর ফিজিক্স একসঙ্গে সঙ্গে চলবে। নেক্সট লেকচার থেকে আমরা কি করব, একদম প্রপার সাইন্টিফিক ওয়েতে পড়াশোনা শুরু করব, ঠিক আছে? তো ক্লাসিক্যাল মেকানিক্স এর ইন্ট্রোডাকশন লেকচার নাম্বার আজকে 2, যেখানে আজকেও আমরা ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব। চলো তাহলে আজকে ইন্ট্রোডাকশন দেখি। হেডিং দে। হেডিং দে, লেকচার 2। তোদের এই যে বিএসসির ক্ষেত্রে ক্লাসিক্যাল মেকানিক যে পড়াশোনা করতেছি না, আমি তোদের বারবার বলতেছি, তোদের কিন্তু যারা আগে ক্লাসিক্যাল মেকানিক্স বেশি পাশেও নাই তাদেরও প্রবলেম হবে না। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অব্দি নিয়ে যাওয়া আমার দায়িত্ব, আমি তোদের নিয়ে যাব। ওকে, তার জন্য জাস্ট খালি এতটুকু তোদের এই দিকে মনোযোগ লাগবে, কনসেন্ট্রেশন লাগবে, সঙ্গে সঙ্গে পড়াশোনার সঙ্গে সঙ্গে স্মাইল আসা ইম্পর্টেন্ট। তোরা একটা জিনিস মাথায় রাখিস, আমরা যখন কমেডি সিনেমা দেখি, কমেডি মুভি দেখতেছি, কমেডি রিলস দেখতেছি, সে করতেছিস জাস্ট একটু স্মাইল করার জন্য। এবার ফিজিক্স পড়তে পড়তে যদি ভিতর থেকে খুশি হয়ে স্মাইল দিতে পারিস, তাহলে তারপরে আর কি চাস, কি দরকার আছে? তো ওই স্মাইলটা আনানোর জন্য ওই লেভেলের কনসেন্ট্রেশন সহকারে পড়াশোনা করতে লাগবে, অত ইন্টারেস্টিং পাবি। ওকে, আর যদি ফিজিক্স থেকে একবার ইন্টারেস্ট পাইস, স্মাইল করা শুরু করিস, তাহলে তোর তোর লাইফেও প্রোগ্রেস হবে, সঙ্গে সঙ্গে মনেও খুশি থাকতেছে। তো স্মাইল আসা খুব খুব ইম্পর্টেন্ট, না? লাস্ট লেকচারে আমরা কি আলোচনা করছিলাম এখন অব্দি যদি দেখি, আলোচনা করছিলাম যে ক্লাসিক্যাল মেকানিক্স আমরা পড়াশোনা করতেছি কেন, না? ক্লাসিক্যাল একটা নিউ ব্রাঞ্চ আসলো কেন, এই ব্রাঞ্চে আমরা কি ধরনের কোশ্চেন জিজ্ঞেস করব। আমরা মধ্য কথা দেখছিলাম ক্লাসিক্যাল মেকানিক্স এমন একটা ব্রাঞ্চ ফিজিক্সের, যে ব্রাঞ্চের ভিতরে আমরা ডিল করি যে কোনো একটা অবজেক্টের মোশন ফোর্সের সঙ্গে কেমন করে রিলেশন আছে, এই কোশ্চেনটাকে নিয়ে আমরা ডিল করব। ওকে, তো ডিল করার জন্য ফিউচার থেকে যদি দেখিস বহুত দিন থেকে বহুত লোক হচ্ছে ট্রাই করতেছিল, কিন্তু প্রপার ডেফিনেশন কেউ দিতে পারে নাই। আজকে আমরা কি করব হচ্ছে সেই যে 1600 খ্রিস্টাব্দের আগেকার মানুষের যে ধারণা ছিল, সেই ধারণাগুলো থেকে বের হয়ে ফোর্সের কেমন করে একটা প্রপার সাইন্টিফিক ডেফিনেশন দিতে পারে কেউ, সেটার দিকেই আমরা কি করব হচ্ছে অগ্রসর করব। ওকে, তো আজকে আমরা 1600 খ্রিস্টাব্দের পরের গল্প বলা শুরু করব। তার জন্য আমরা কি পাবো, অবভিয়াসলি নিউটনসের দেখা পাবো। ওকে, গ্যালিলিওর দেখা পাবো। তো এই গল্পগুলো আজকে আমাদের চলবে এবং ধীরে ধীরে বুঝতে পাবো গ্যালিলিও, নিউটন এরা তখনকার যুগে কেমন করে ভেবে ভেবে কোথায় আজকের মডার্ন ফিজিক্সে কেমন করে আমাদের কি করতেছে, হেল্প করতেছে। ওকে, মডার্ন ফিজিক্স বলতে আমি এখানে বলতেছি ক্লাসিক্যাল মেকানিক্সের, এই মডার্ন বলতে কোয়ান্টাম টোয়ান্টাম বলতেছি না, এই আজকের ফিজিক্সে কেমন করে আমাদের হেল্প করতেছে। আরো একটা ইন্টারেস্টিং জিনিস যদি দেখিস, তোরা সাধনাটা মনে রাখিস, এই যে ফিজিক্সের এই যে আমাদের আর্টটা আসছে, আজকে যে ফিজিক্সের যা কিছু পাইছি, প্রচুর লোকের ধ্যান জ্ঞান ছিল। যেমন ঋষিমুনিরা ধ্যান জ্ঞান করে, অমনই কিন্তু প্রচুর লোকের ধ্যান জ্ঞান থাকার পরেই আজকে আমাদের ফিজিক্সটা এইখানে এত স্ট্যান্ডার্ড লেভেলে দাঁড়াইছে। ওকে, মাথায় রাখিস, আমরা যখন নিউক্লিয়ার ফিজিক্স পড়ি তখন পড়ার সময় না কিছু তোদের প্রার্থনা করা আছে, যেমন দেশ স্বাধীনতার জন্য কি হচ্ছে প্রচুর লোককে আমরা নেতাজিকে কি করিয়েছে মানি, ঠিক আছে, গান্ধীজিকে মানি, যাদেরই মানতেছি আমরা, কত ধরনের লোককে মানতেছি। ঠিক তেমনই ফিজিক্স পড়ার সময় কিন্তু কিছু কিছু লোকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করিস, তাহলেই হচ্ছে ফিজিক্স একমাত্র ওই লেভেলের ফিল পাবি। কারণটা নিউক্লিয়ার ফিজিক্স আজকে আমরা স্ট্যান্ডার্ডলি সহকারে পড়াশোনা করতেছি, আজকে আমরা এনার্জি পাইতেছি, কিন্তু সেই নিউক্লিয়ার ফিজিক্স এর রিসার্চ করার জন্য কত লোক, কত সায়েন্টিস্টের প্রাণ দিতে লাগছে। ওকে, ঠিক তেমনই আমাদের এই যে আজকে নিউটন সোলা পড়বো এগুলা বলার জন্য, পৃথিবীর চারপাশে সূর্য ঘুরে না, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে, এগুলা বলার জন্য কিন্তু বহুত লোকের প্রাণ দিতে লাগছে, বহুত লোকের কি করছে জীবন আশঙ্কায় ছিল, কত কি হয়েছিল। তো তাদেরকে শ্রদ্ধা দিয়ে আমরা পড়াশোনা শুরু করব। ওকে, তো শ্রদ্ধা জ্ঞাপন করা ইম্পর্টেন্ট।
কারণ আর ওগুলা লোকের ক্ষেত্রে কত বড় শক্তিশালী ব্রেন ছিল ভাব, যেটা 1600 খ্রিস্টাব্দে কিছু বইলে গেছে, আজকে 2025 খ্রিস্টাব্দে বসে আমরা সেগুলা পড়তেছি। ওগুলা পড়ে সরে তোদের কেরিয়ার করতেছে, ওগুলা দিয়ে তোদের টাকা পয়সা রোজগার করবি। ভাবছিস কেউ 1600 খ্রিস্টাব্দে কিছু করে গেছে, আজকে ওগুলার এফেক্ট পাইতেছিস, আজকে ওগুলা কাজে লাগতেছে সমানভাবে। তো কত ইম্পর্টেন্ট, কত ইন্টারেস্টিং জিনিস, না? তো আজকে স্টার্ট করি লেকচার নাম্বার 2। তো আমরা কালকে যেখানে ছাড়ছিলাম সেটা হচ্ছে নিউটনসের পড়াশোনায় ছাড়ছিলাম। নিউটনসের জন্য যে বইটা ছিল আমি বলছিলাম না, নামটা বলছিলাম, ঠিক আছে? তো বইটা আমি তোদের দেখায় দিতেছি বইটার পেজগুলা কেমন ছিল। ওকে, যেখানে হচ্ছে মোশন ল নিয়ে লেখা স্টার্ট করছিল নিউটনস। তো এটা ছিল, ওকে, তোরা যদি দেখিস এই দেখ, এটা ছিল, ওকে। তো বইটা হচ্ছে এমন ছিল। তো কালকে যেটা আমরা প্রোনাউন্সিয়েশন করতে পাইতেছিলাম না, আজকে দেখতে পাচ্ছি সেটা এক্সিওমাটা সিভা লেগা লেগাস মোটুস মটাস যা কিছু ছিল, হ্যাঁ, কোনো একটা প্রোনাউন্সিয়েশন হবে। তো এই যে জিনিসটা, এটা হচ্ছে ওদের বই ছিল, ওই ভাষায় লেখা ছিল, আমরা ইংলিশে ট্রান্সলেট করে আজকে ইংলিশে বাংলায় এ ও করে পড়াশোনা করতেছি। তো এটা দিয়ে আজকে স্টার্ট করি। এটার হচ্ছে নামটা আমি দিয়ে দিতেছি, তাহলে হচ্ছে এক্স এক্সিও মাতা। কার যে মাতা কে জানে। ওকে, তারপরে শিব ঠাকুর কেনবা টাইনে আনছে। ঠিক আছে, ওকে, আমি শিব ঠাকুর বানায় দিছি। ওকে, তো চলো আজকে এটা শুরু করব। রেডি সবাই তাহলে? নে। আর ইংলিশ নাম তো লিখবি লস অফ মোশন, ঠিক আছে? তো হেডিং দেওয়া আছে তোদের, কালকে দেখছিলাম আমরা। তো আমার কিছু শাল ঠাল লেখা আছে, শাল ঠাল গুলো দেখবো। ওকে, তাহলে আমাদের কি পড়বো, এটার ইংলিশ ভার্সনটা আমরা লিখতেছি, নিউটনস ল অফ মোশন। তো এটা আজকে আমাদের টার্গেট, স্যার আইজাক নিউটনের। ওকে, আইজাক নিউটন তো আমাদের পথ প্রদর্শক। ওকে, আইজাক নিউটন। নিউটন স্যার জন্মগ্রহণ কত খ্রিস্টাব্দে করছিল? 1600, ঠিক আছে, 43 খ্রিস্টাব্দে। অ্যান্ড মৃত্যুবরণ কবে কবে হচ্ছে? 1727 খ্রিস্টাব্দে। এবং তার পরবর্তীতে রিসার্চ করে তারপরে 1687 হচ্ছে আমাদের মোশন ল গুলা পাবলিশ হয়, সবগুলা মোশন ল। ল পাবলিশড অ্যাট। এবার দেখ এটাতে আছে, শোন, এই যে সালগুলো কেন লাগালাম একটু পরে বুঝতে পারবি। যে তোদের আজকে যে গল্প বলবো না, গল্পটার ক্ষেত্রে হিস্ট্রি ইম্পর্টেন্ট, আর হিস্ট্রিতে সাল মনে রাখা ইম্পর্টেন্ট। যেমন তোরা ইতিহাস বই পড়ার সময় যদি তোরা ইয়ার গুলা মনে রাখতে পারছিস, তাহলে গল্পটা এমনি বুঝতে পারছিস যে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছে, তারপরে দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছে, তাহলে বুঝতে পারবি তখন কোন ডাইনামিক কাজ করতেছিল, কোন কি কাজ করতেছিল, ঠিক আছে, কোন রাজা কখন ছিল। ঠিক তেমনই আমরা এটা পড়াশোনা করবো। দেখ আমাদের যদি নিউটনস ল দেখি, নিউটনস লতে আমাদের কোশ্চেন কি ছিল, বা ক্লাসিক্যাল মেকানিক্সে কোশ্চেন কি ছিল, যে একটা বডি আছে, সেই বডিটা কোথায় থাকবে? মোশনে থাকবে। এই যে একটা বডি থাকবে, ওটার মোশন আসবে, এবার মোশনের জন্য কে রেসপন্সিবল, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন ছিল। তো বডির মোশনের জন্য রেসপন্সিবল কে, এটা প্রথমে মানুষ বোঝে নাই। 1600 খ্রিস্টাব্দ অব্দি, আস্তে আস্তে 1600 খ্রিস্টাব্দের আগে অব্দি মানুষের অত কোশ্চেনও ছিল না। তারপরে ধীরে ধীরে কোশ্চেন আসা যখন শুরু করছে, মানুষ বুঝছে যে কোনো একটা অবজেক্টকে আমাদের মুভমেন্ট করার জন্য, কোনো একটা অবজেক্টকে আমাদের কিছু ট্রান্সফার করার জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের কি হচ্ছে, কিছু একটা দরকার পড়ে। সেটার নাম আমরা ধরলাম কিছু একটাই, ঠিক আছে? ওইটা হিসেবে বলছে, ধরলাম, বললাম তখনকার দিনে বলছে ফোর্স। ওকে, এবার ফোর্স বলার পরেও বা যে জিনিসটা ফিলিং হচ্ছিল ওইটার কিছু একটা নাম বলছিল, ঠিক আছে? সেই ফোর্সটা তখনকার দিনে ফোর্স বলার সাথে আজকে যেটা মনে পড়ে তখনকার দিনের মানুষের মনে পড়েনি। তখন তো ফিলিং কিছুই ছিল না, জাস্ট বলছিল।
এবার ফোর্সের প্রপার ডেফিনেশন কি ওটা বুঝতেছিল না। তো মানুষ বুঝছে যে কিছু একটা দিতে লাগে যার জন্য কোনো একটা অবজেক্ট কি হচ্ছে, মোশনে যায়, মুভমেন্ট করে। এই যে জিনিসটা পরবর্তীতে আমরা নাম দিলাম যে ফোর্স হইলো। এবার তারপরে কোশ্চেন আসে যে ফোর্সের সঙ্গে এই যে বডির মোশন হবে, কোনো অবজেক্টের মোশন হবে, এটা রিলেশনটা কেমন, ঠিক আছে না? তো এই রিলেশনটার প্রপার রিলেশন কিছু ছিল না। তোরা বলবি, বলে স্যার একটা জিনিসকে ফোর্স দিলে ও কি করতেছে, মুভ করতেছে, কিন্তু ফোর্স দেওয়ার সঙ্গে সঙ্গে ওর মুভের ডিরেকশন কেমন হবে, কতক্ষণ চলবে, কেমন করে চলবে, এইগুলো সম্বন্ধে তো প্রপার ধারণা লাগবে না। তারপরেই তো ওইটার থেকে আমরা ল পাবলিশ করতে পাবো, থিওরি পাবলিশ করতে পাবো, তাই তো? তো এই প্রপার ডেফিনেশন ফোর্সের আমাদের ছিল না তখনও। তো ধীরে ধীরে কি করবো হচ্ছে প্রপার ডেফিনেশন দেওয়ার চেষ্টা করব। এবার এই প্রপার ডেফিনেশন দেওয়ার জন্য প্রচুর লোক প্রচুর কাজ করছে, যেমন বললাম তোদেরকে বিভিন্ন সায়েন্টিস্ট আছে, যেমন হচ্ছে আহ, আমাদের হুকস, এগুলোর আগে কিন্তু মাথায় রাখিস, এই যে আইজাক নিউটন টিউটন এদের আগে কিন্তু কে আসে, রবার্ট হুক আসে, ঠিক আছে, গ্যালিলিও আসে, তারপরে হচ্ছে সিনেলস ল পড়ছিস না তোরা, সিনেলস ল আসে। তো এই সিনেল যে সায়েন্টিস্টটা ছিল, এই প্রচুর কিন্তু সায়েন্টিস্ট হচ্ছে আগে এগুলা সম্বন্ধে কিছু কিছু ভাবনা তৈরি করে গেছে। তার পরবর্তীতে গ্যালিলিও আসার পর কি করে এটাকে একটু বুস্ট আপ করে এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার জন্য, উনি একটু নতুন ভাবে ভাবার চেষ্টা করে। তারপরে ওনার উপর বেস করে ধীরে ধীরে ওনার যে ভাবনা চিন্তা ছিল সেগুলোকে সাইন্টিফিকলি আরো ভালোভাবে ব্যাখ্যা কে করে হচ্ছে নিউটন। এই যে প্রসেসটা কেমন ছিল, কেমন করে ব্যাখ্যা করছে, আমরা কি করবো এক এক করে আলোচনা করি। তো তোরা যখন আমি এই গল্পটা বলবো তোরা ভাবিস যে কিসের গল্প বলতেছি আমি, 1633 খ্রিস্টাব্দের আগের কথা বলতেছি আমি। তো এই 1633 খ্রিস্টাব্দের আগের দিকের পৃথিবী কেমন ছিল, পৃথিবীটাই এমন ছিল যে কোনো কিছুর আবিষ্কার বুঝতে গেলে ওই সময়কালকার পৃথিবী সম্বন্ধে জ্ঞান ধারণা থাকা উচিত। তখনকার যদি দেখিস পৃথিবী, তখনকার পৃথিবীতে মানুষ এটা ছিল, কাকে বিশ্বাস করতো সব থেকে, যে তখনকার দিনে যদি দেখিস খ্রিস্টান ধর্মের যে হচ্ছে পোপ ছিল, পোপদের সব থেকে বেশি বিশ্বাস করা হয়তো। কারণ তখনকার দিনে কোর্ট জার্জ যা কিছু বল সবকিছুর দায়িত্ব কাদের হাতে ছিল, হচ্ছে খ্রিস্টান যে ধর্মের হচ্ছে পোপ গুলা আছে। যেহেতু এগুলো কোন দেশে আছে, জার্মান টার্মানের গল্প করতেছি, ওই দেশেরই গল্প করতেছি, এখানে ইন্ডিয়াতে আবিষ্কার হয় নাই যে আমরা এখানে হিন্দু মুসলমান এগুলোর গল্প করবো, ঠিক আছে? ওগুলা জায়গায় খ্রিস্টান বেশি, তাহলে কি হচ্ছে খ্রিস্টান ধর্মের প্রাধান্য থাকবে, গল্পটা বুঝিস কিন্তু। তো এই যে যেই জায়গায় সূত্রগুলো আবিষ্কার হচ্ছে ওগুলা জায়গায় কি হচ্ছে, খ্রিস্টান ধর্মের প্রাধান্য ছিল। এবার খ্রিস্টানদের মধ্যে ওখানে পোপ ছিল, এবার পোপরা ডিসাইড করতো, বাকি সবকিছু হচ্ছে ডিসাইড করতো। এবং তখনকার দিনে আমাদের বাইবেল পড়ার উপর বেস করে, এর উপর বেস করে সবকিছু মিলে একটা পৃথিবীতে ধারণা ছিল এমন যে যতটুক দেখবি অতটুকুই বিশ্বাস করবি, অবজারভেশন নিজের চোখে যত দেখবি ওটুকু বিশ্বাস করবি, তার থেকে কি করবি না, যে বিশ্বাস করবি না, যতক্ষণ দেখতে পাইস না বিশ্বাস করবি না। এখন কোয়ান্টাম মেকানিক্স এসে পুরো ধারণা চেঞ্জ করে দিছে, বলে যা না দেখতে পাইতেছিস ওটাও হয়, যা না ভাবতে পাইতেছিস ওটাও হয়। কিন্তু তখনকার দিনে মানুষ এতটুকু ছিল যে না দেখলে কোনো কিছু বিশ্বাস করবি না। তো যা কিছু পাইছি তখনকার দিনে সূত্র থিওরি সবকিছু কিন্তু কিসের উপর বেস করে পাইছি, অবজারভেশনের উপর বেস করে। অর্থাৎ আমরা কোনো একটা এক্সপেরিমেন্ট করতাম, এক্সপেরিমেন্ট করে আমরা ডাটাগুলো লিখতাম, ওগুলোর উপর অবজারভেশন করতাম, বিভিন্ন ভাবে দেখতাম, তারপরে ওগুলাকে নিয়ে আলোচনা করতাম, ঠিক আছে? এমন করে তখনকার দিনে সূত্রগুলা আবিষ্কার হইতো। এবার এই যে জিনিসটা, তার মানে 1600 খ্রিস্টাব্দের আশেপাশের যেখানকার পৃথিবী, দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা পোপরা ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে কি তখনকার দিনে হচ্ছে মা বাবারা সবাই কি শেখাইতো, যেটা দেখবি ওটাই বিশ্বাস করবি, ঠিক আছে? এবার এই যে বিশ্বাস করবি, বিশ্বাস করার কনসেপ্ট থেকে তখনকার দিনে যে ফিলোসফার গুলা ছিল, তখনকার দিনে যে মানে মাতাগুলা ছিল, তখনকার দিনে মানুষগুলা ছিল, তখন কি ভাবতো, ওল্ড ভার্সনটা কি ছিল, নিউটনস ল এর ওল্ড ভার্সন বা ওল্ড কনসেপ্ট, যেটা কি হচ্ছে বিফোর বিফোর 1613। ওকে, তো এইটার সময় কি ছিল, ওল্ড ভার্সন, হ্যাঁ, ওল্ড ভার্সনটা কি ছিল বোঝার চেষ্টা কর, খুব ইম্পর্টেন্ট জিনিস। ওল্ড ভার্সন এটা ছিল, ওল্ড ভার্সন বলার সময় সময় তখনই মাথায় রাখবি মানুষ কি বিশ্বাস করতেছে, যা দেখবো তাই বিশ্বাস করব, তাছাড়া অন্য কিছু বিশ্বাস করব না। এটার উপরে বেস করে কিন্তু ওল্ড ধারণাগুলো তৈরি হবে। ওল্ড ধারণা কি ছিল, দেখলো যে কোনো একটা বস্তু কি হচ্ছে পড়ে থাকলে সারাক্ষণ কি হচ্ছে পড়েই আছে, ঠিক আছে? আমার এই চেয়ারটা কি আছে, একে যদি না নড়াই এ সবসময় কি আছে ওইখানেই আছে, আমার বোর্ডটা আমি যদি না নড়াই ওইখানেই আছে। তার মানে মানুষ দেখলো রেস্ট বস্তু কি আছে, রেস্টেই থাকে। এটা কথা সিম্পল জিনিস, বোঝা সহজ, বুঝছিস, এটা কথা দেখতেছিস, ওরা ওইখানে বলছে। এবার আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখছে তখনকার দিনের মানুষগুলা,
যে আমি যদি এই চেয়ারটাকে ভালো করে দেখ, এই চেয়ারটাকে একটু ধাক্কা দেই আমি, একটু পরে গিয়ে কি করতেছে, থেমে যাচ্ছে। ভালো করে দেখ, আমি কি করতেছি, চেয়ারটাকে ধাক্কা দিতেছি, একটু পর কি করতেছে, থামতেছে। তার মানে চেয়ারটাকে যদি মোশনে করাই আমি কিছু একটা দিয়া, যার নাম ফোর্স, সেটা দিয়ে যদি মোশনে করাই, মোশনে করার পরে ও কি করতেছে, একটু পর রেস্টে গিয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ মানুষ এইখান থেকে কনক্লুশন করলো রেস্ট ইজ দ্য ন্যাচারাল স্টেট। মানে যে কোনো বস্তু শেষে গিয়ে কি করতে চায়, রেস্টেই থাকতে চায়। রেস্ট ইজ দ্য ন্যাচারাল স্টেট। এতটুকু তো প্রথমেই আমরা ক্লিয়ার হয়ে গেছি যে কোনো কিছু মোশনের জন্য কে দায়ী, ফোর্স দায়ী, নাম দিয়ে দিছি ফোর্স। কিন্তু ফোর্সের ডেফিনিশন পাই নাই, ওটা আলাদা কথা। আজকের যে ফোর্স বলতেছি ওটা ডেফিনিশন পাই নাই, নাম দিছি জাস্ট। ওকে, তো মানুষ এটা কি করতেছে, ফোর্স দিলাম, এবার হচ্ছে রেস্টে থাকা রেস্টেই থাকে, কিন্তু মোশনে করে দিলে ও একটু পর কি রেস্টে আসতেছে, তার জন্য আসলো রেস্ট ইজ দ্য ন্যাচারাল স্টেট। ওকে, তাহলে প্রথম কনসেপ্ট কি আসলো, রেস্ট ইজ দ্য ন্যাচারাল স্টেট অফ এনি অবজেক্ট। তাহলে যে কোনো অবজেক্টের ন্যাচারাল স্টেট কি হচ্ছে, রেস্ট। ওকে, এবার সেকেন্ড আর একটা অবজারভেশন আসে, সুন্দর একটা অবজারভেশন আসে। ওকে, দেখ আমি কি বললাম, যে কোনো জিনিসকে মোশনে করার পর, মোশনে নিয়ে যাওয়ার পরেও আমি যদি কি হচ্ছে মোশন দেওয়া বন্ধ করে দেই, ঠিক আছে, বা একটু পরে কি হচ্ছে ও রেস্টেই যাইতেছে, তো মানুষ এটাই দেখলো, আরে ভাই যাই কিছু করতেছি, একটা বল ঢিল মারতেছি, সেটাও একটু বার কি হচ্ছে চুপচাপ পড়ে থাকতেছে, তো সবকিছু তো রেস্টেই যাইতেছে। তাহলে রেস্ট, রেস্ট ইজ দ্য ন্যাচারাল স্টেট, মানে সবকিছু রেস্টেই থাকার চেষ্টা করে। ওকে, তারপরে একটা কোশ্চেন আসলো, কোশ্চেনটা কি, এই যে এটা হচ্ছে কোশ্চেন। দেখ এটা আমার চেয়ার আছে, আমি এই চেয়ারটাকে কি করব, ভালো করে দেখ তোরা, চেয়ারটাকে আমি একটা একটা ফোর্স দিতেছি, ফোর্স দিয়ে এর ভেলোসিটিটাকে আমি কনস্ট্যান্ট রাখতেছি। কনস্ট্যান্ট ভেলোসিটি মানে কি, সময়ের সাপেক্ষে ওর কি হবে না, হচ্ছে বেগের পরিবর্তন হবে না, কিন্তু পজিশনের পরিবর্তন হচ্ছে, কিন্তু সমান হারে। মানে প্রথম 1 সেকেন্ডে যত দূর যাচ্ছে, পরের 1 সেকেন্ডে অত, তারপরে 1 সেকেন্ডে অত দূর যাচ্ছে, তাকে তো আমরা কনস্ট্যান্ট বা ইউনিফর্ম ভেলোসিটি বলি। তাহলে এখন কোশ্চেন আসলো, ইউনিফর্ম ভেলোসিটির জন্য কে দায়ী, হ্যাঁ না? এর জন্য কি করলো, এটার অবজারভেশন কেমন করে দেখ, আমি এটাকে একটা কনস্ট্যান্ট কি করছে, ফোর্স দিয়ে নিয়ে যাইতেছি, ফোর্স দিয়ে নিয়ে যাইতেছি, এ কি হচ্ছে কনস্ট্যান্টলি কনস্ট্যান্টলি কি করতেছে, এমন করে কি করতেছে, যাচ্ছে, ঠিক আছে। আবার ফোর্স দিয়ে কি করতেছে, একে কনস্ট্যান্টলি নিয়ে যাইতেছি। তাহলে যদি আমাদের ইউনিফর্ম ভেলোসিটি রাখতে লাগে, তাহলে কি দিতে লাগবে, আমাদের ফোর্স দিতে লাগবে। আমি দেখ যদি আমাকে নিয়ে যাইতে না নিয়ে যেতে, আমি নিয়ে যেতে হাতটা এমন করে ছেড়ে দেই, ভালো করে শোন, হাতটা এমন করে ছেড়ে দেই, এ আর যাবে, যাবে না। তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটি থাকতে গেলে একে কি দিতে লাগবে, প্রতিনিয়ত সব সময় কি দিতে লাগবে, ফোর্স দিতে লাগবে। ওকে, তো এটা আরেকটা অবজারভেশন গেল, কি আছে অবজারভেশন, এটা গেল যে যে কোনো অবজেক্টের কনস্ট্যান্ট ভেলোসিটির জন্য বা ইউনিফর্ম ভেলোসিটির জন্য কে দায়ী, ফোর্স দায়ী। কারণ ফোর্স দিলে তাহলেই ও কি করবে, এমন কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাবে। আর যদি ফোর্স না দেই ও কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাবে না, ও রেস্টে আসছে, ঠিক আছে। তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটির জন্য দায়ী কি হচ্ছে, ফোর্স। আর একটা ওল্ড ভার্সন অনুযায়ী পাইলাম। তাহলে ফোর্স ইজ রেসপন্সিবল, তাহলে ফোর্স ইজ রেসপন্সিবল ফর কনস্ট্যান্ট or uniform velocity. ওকে, আবার তোদেরকে বলে দেই, এটা কিন্তু ওল্ড ধারণা। বর্তমান জগতে যদি তোরা বসবাস করিস, যদি একটু ক্লেভার স্টুডেন্ট হইস, একটু ক্লেভার স্টুডেন্টও হইতে লাগবে না, ক্লেভার প্রাণী হইস, ঠিক আছে, বা নদীতে কচ্ছপ গুলো আছে না, পুকুরে কচ্ছপ গুলাও কে জিজ্ঞেস করিস, ওটা বলে দেবে। আমরা কি জানি, দেখ এইদিকে এফ ইকুয়াল টু কত হচ্ছে, ডিপি বাই ডিটি, ঠিক আছে না, এফ ইকুয়াল টু ডিপি বাই ডিটি। তাহলে কি হচ্ছে, যেখানে পি কি হচ্ছে, এম ইন্টু ভি, পি ইকুয়াল টু কি হচ্ছে, এম বি। ভেলোসিটি কনস্ট্যান্ট মানে কত হচ্ছে, ভালো করে দেখ, এটার থেকে আমরা কি পাই, এফ ইকুয়াল টু এম এ পাই, তাই তো। তাহলে ভেলোসিটি কি আছে, কনস্ট্যান্ট, ইউনিফর্ম ভেলোসিটি বলছে না, এটা এখনকার ধারণা বলতেছি, এটা হচ্ছে 1600 খ্রিস্টাব্দের আগে, আর এটা হচ্ছে 2025-এর ধারণা বলতেছি, হ্যাঁ, মানে এখনকার দিনের ধারণা। এটা অবভিয়াসলি এটা হচ্ছে 1687 পরের ঘটনা বলতেছি। ওকে, এত পরে। ওকে,
তখন কি জানি আমরা এফ ইকুয়াল টু এম এ, কারণটা 1687 খ্রিস্টাব্দে অলরেডি কি হচ্ছে ল পাবলিশ হয়েছে, পাবলিশের পর কি জানি এফ ইকুয়াল টু এম এ, তখন ভেলোসিটি যদি কনস্ট্যান্ট নেস ইউনিফর্ম নেস, ভেলোসিটি ইউনিফর্ম যদি নেস এই যে ইউনিফর্ম ভেলোসিটি আছে, তাহলে তার ত্বরণ কত হবে, ত্বরণ বা অ্যাক্সিলারেশন কত, ডিভি বাই ডিটি, কনস্ট্যান্টের অ্যাক্সিলারেশন কত হয়, 0, তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটি হলে তার অ্যাক্সিলারেশন 0 হচ্ছে, তার মানে এখানে যদি বসাই দেয় এফ ইকুয়াল টু কত 40, তার মানে কি হচ্ছে এই ইউনিফর্ম ভেলোসিটি কি হচ্ছে, ইউনিফর্ম ভেলোসিটির জন্য ফোর্স কি না রেসপন্সিবল না, কিন্তু এখনকার ধারণা অনুযায়ী, ওকে, বাট এটা তখনকার ধারণা বলতেছি, তখনকার অবজারভেশন বলতেছি, তাহলে দুটো গোলাপি না, ওকে, আসতেছি ধীরে ধীরে আমি আসতেছি। হ্যাঁ, তো এটা কিন্তু মডার্ন, এটা আসবো আমরা পরে ইতিহাসে, ইতিহাসের পাতায় আমরা আসি একটু। আমি না ইতিহাস ছোটবেলা সেই পাইতাম, স্কুল লেভেলে যখন পড়াশোনা করতাম না, আমার জীবনে সব থেকে আমি আফসোস করি, মানে আফসোস কোনো কিছু নিয়ে করি না, বাট আমার মনে হয় ডিসিশনে সব থেকে আমার বড় ভুল ছিল আমি হিস্ট্রি আর জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করিনি। ওকে, আমি ফিজিক্স পাই এমন না যে পাই না, বাট আমার মনে হয় আমি যদি জিওগ্রাফিতে বা হিস্ট্রিতে যেতাম বহুত কিছু করতাম। আমি কোনোদিন তোদের শোনাবো কিসের জন্য বলতেছি গল্পটা। ওকে, যাই হোক, ওই দিকে আজকে ফোকাস করতেছি না, এইখানে ফোকাস করতেছি। তো হ্যাঁ, আমি যে ওই কথাটা বলেই দিই, আমি না অনেক স্টুডেন্টদের দেখি হিস্ট্রি পায় না, আমার না তখন কষ্ট লাগে, বলে হিস্ট্রি কিসের জন্য পায় না, কারণ হিস্ট্রি তো গল্প, গল্প মানুষ পাইতেছে না, কারণটা পড়ার না কনসেপ্ট মানুষের খারাপ, ওই জন্য হিস্ট্রি অনেকের ভয় লাগে। আমি কোনোদিন তোদের শেখাই দেবো প্রসেস, বলে হিস্ট্রি কোনোদিন পড়ে কেমন করে, হয়তো তোদের দরকার নেই, তোদের ভাই বোন কারো দরকার পড়বে, তাহলে বুঝতে পারবি যে হিস্ট্রি কত ইজি জিনিস। ওকে, এবার শোন, যাই হোক, তাহলে এগুলো হচ্ছে ওল্ড ভার্সন গেল, এবার কি আসলো এই ওল্ড ভার্সন থেকে, এগুলা কি বললাম হচ্ছে বিফোর 633, ওকে, তো 1633, ওকে, তো এটার আগের ঘটনা গেল, এর পরবর্তীতে কি আসলো হচ্ছে নতুন কনসেপ্ট আসলো, কে আসলো, একজন বিখ্যাত লোক আসলো, যে সায়েন্সের জন্য কি দেয় নাই, নিজের জীবনের সবটুকু দিয়ে দিছে, তার নাম কি হচ্ছে গ্যালিলিও, ঠিক আছে, এবার কে আসলো ফিল্ডে, গ্যালিলিও আসলো, ঠিক আছে, তাহলে এইখান থেকে কার যুগ শুরু হচ্ছে, গ্যালিলিওর যুগ শুরু হচ্ছে, ওকে, গ্যালিলিও, ওকে, এখান থেকে শুরু হলো। তাহলে গ্যালিলিও ফুল ফর্মটা কি ছিল কেউ জানিস? হ্যাঁ, গ্যালিলিও গ্যালিলি, ঠিক আছে, গ্যালিলি বানানো এটাই ছিল না, হ্যাঁ, এনার জন্ম হয় কত খ্রিস্টাব্দে, 1564 খ্রিস্টাব্দে, মৃত্যু হয় কবে হচ্ছে 1642 খ্রিস্টাব্দে, না, ওকে, তো ভাব 1564 খ্রিস্টাব্দে একজন লোক আসলো, আসার পর কি করে থেকে গেল, দেখ গ্যালিলিও কে ছিল, গ্যালিলিও একজন, বললাম না তখনকার দিনে, আর যেগুলা দেশের কথা বলতেছি খ্রিস্টান ধর্মের প্রাধান্য বেশি, তো ওই খ্রিস্ট ধর্মের চার্চে কি করতে হচ্ছে, কাজ করতো, ওকে, কি কাজ করতো, ঝাড়ু টাড়ু দিত। এবার আরো ইন্টারেস্টিং বানানোর জন্য আমি গল্পটা বানাইতেছি একটু, ওকে, তো কি করতেছে গ্যালিলিও হচ্ছে ঝাড়ু টাড়ু দিত, কাজ টাজ করতো, এবার কাজ টাজ করার সময় কি হচ্ছে উনি কাজ টাজ সারাদিন ইয়ে করতো, ঝাড়ু টাড়ু দিয়ে ইয়ে পরিষ্কার টরিষ্কার করে রাখতো, এবার এবার গ্যালিলিও কি করলো হচ্ছে ইয়ার সামনে গিয়া রাত্রিবেলা কি করতেছে হচ্ছে, এবার শোন, রাত্রিবেলা গিয়ে কি করতেছে হচ্ছে চার্চের উপরে ছোট্ট একটা ঘর আছে, ঘরটা হচ্ছে ঘুমাইতেছে, গল্প ওইটা, হ্যাঁ, এবার দেখ, তো ঘরটায় ঘুমাইতেছে, এবার ঘুমানোর পর প্রত্যেকদিন কাজ শেষে কি করবে একটা মানুষ, ঘুমিয়ে ঘুমিয়ে, গরম তখনকার দিনে এসি ফেসি নাই, তো কি করবে হচ্ছে উনি গিয়ে ছাদে শুইতো, শুয়ে 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 উল্টা পাশে আকাশের তারা দেখতো। লাস্ট কে কবে ভালো করে আকাশের তারা দেখছিস বলতো, মন খুলে আকাশের তারা দেখছিস, মানে আকাশের দিকে চায়া ছিলি, কার লাস্ট কবে দেখিস, ওকে, ভেরি গুড। তো তোরা একটু শহর থেকে বাইরে গিয়া একটু, শহরের লাইট যখন বন্ধ হবে বা শহর থেকে বাইরে গিয়ে কোনো একটু দেখিস তো আকাশের তারা দেখতে সেই মজা লাগে। তো তখনকার দিনে ইলেকট্রিসিটি নাই, কিছু নাই, আকাশের তারা দেখতেছে, আকাশের তারা দেখতে দেখতে একটা লোক কিছু জিনিস মাথায় আসে, তার মধ্যে কেমন কেমন জিনিস মাথায় আসে, যেমন মাথায় আসে কালকে রাতে জুবের দেখছিস, ভেরি গুড, এবার দেখ আকাশের তারা দেখতেছিস খুব ভাল লাগতেছে, ভাবতেছে, এবার ওই ভাবনার থেকে ধীরে ধীরে তোরা যেমন আকাশের তারা দেখে রোমান্টিসাইজ হস, এটা আমি, এটা আমার ক্রাশ, দুইজনে মিটমিট করে জ্বলতেছি, কথা বলতেছি, ঠিক আছে না, কত কি স্মাইল স্মাইল আসে, তখন গ্যালিলিও রোমান্টিক হয়েছে, গ্যালিলিও রোমান্টিক হয়েছে কিসের প্রতি, তারাগুলোর প্রতি, বলে তারাগুলো কাজ করে কেমন করে,
এর উপর বেস করে গ্যালিলিও তারাগুলাকে অবজার্ভ করতে থাকে, বছরের পর বছরের পর বছর অবজার্ভ করে। অবজার্ভ করতে করতে গ্যালিলিও একটা সময় কি বলে যে তখনকার দিন, এখনকার দিনেও বাইবেলে তো তাই লেখা না, মানে বাইবেলে তো কনসেপ্টটাই ছিল যে হচ্ছে পৃথিবী শ্রেষ্ঠ, পুরা আমাদের ইউনিভার্সের প্ল্যানেটের মধ্যে শ্রেষ্ঠ কে হচ্ছে পৃথিবী। তো পৃথিবী শ্রেষ্ঠ, পৃথিবী তার জন্য পৃথিবীকে কেন্দ্র করেই সবকিছু করতেছে, তার জন্য পৃথিবীকে কেন্দ্র করে হচ্ছে সূর্য ঘুরতেছে, এটা তো বাইবেলের কনসেপ্ট। কিন্তু গ্যালিলিও কি করে, আকাশের তারা দেখতে দেখতে এত বছর ধরে অবজার্ভ করে, ও দেখে এইটা তারা এই সময় এই সিজনে এইখানে থেকে, পরের সিজনে এইখানে যায়, পরের সিজনে ওই যে যায়। এবার ওই সিজন অনুযায়ী প্রত্যেকটা তারাকে লক্ষ্য করে, এমন করতে করতে 8-9 বছর দেখার পর ও কি বলে, উনি বলে বলে পৃথিবীর চারদিকে কি করতেছে, সূর্য ঘুরতেছে না, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতেছে। তো এই কথাটা মাথায় রাখিস যে গ্যালিলিও যখন হচ্ছে ইয়ে হয়, পড়ায় মানে দেখতে থাকে, দেখতে দেখতে উনি এগুলা কথা হচ্ছে বলে, আর হচ্ছে ইয়ে ওনার যে ডায়েরি আছে ডায়েরিতে লিখতে থাকে কথাগুলা। কিন্তু উনি জানে যে যদি বাইবেলের বিরুদ্ধে গিয়ে কথা বলে ওনার হচ্ছে অবস্থা শেষ হয়ে যাবে, তো বাইবেলের বিরুদ্ধে কথা বলতে পায় না। কিন্তু ওনার ডায়েরিটা কেউ পায়, একজন পাওয়ার পর হচ্ছে মানুষ দেখে বাইবেলের বিরুদ্ধে লেখার চেষ্টা করতেছে, তার জন্যই ওনার কারাদণ্ড হয়, অনেক কিছু শুনছিস, ঠিক আছে। ওকে গ্যালিলিও তারপরে ঘরে বসে বসে ওনার তারাগুলাকে আরো ভালো করে দেখার জন্য কি করে হচ্ছে দূরবীন আবিষ্কার করে, দূরবীন আবিষ্কার করে তারা আরো ভালো করে দেখে, আরো হচ্ছে ওনার যে থিওরিটা ছিল সেটা পাকাপোক্ত করার চেষ্টা করে, ক্যালকুলেশন করার চেষ্টা করে, সবকিছু হয়। তো গ্যালিলিওর মাথায় ধীরে 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 কি হচ্ছে সাইন্টিফিক টেম্পারমেন্ট আসে, সাইন্টিফিক চিন্তা ভাবনা আসতে থাকে। তারপরে উনি যেহেতু চার্চের বিরুদ্ধে গিয়ে কথা বলে, চার্চের বিরুদ্ধে গিয়ে কথা বলার জন্য ওনার কি হইতেছে, জেল হইতেছে। ওনার জানিস তোরা কি জানিস না, মৃত্যুদণ্ড অবধি হয়। ওকে, ওনার বইটা নষ্ট করার চেষ্টা করে, কিন্তু ওনার বইটা উনি বুদ্ধি করে গিয়েছে, ওই ডায়েরিটা ওর আন্ডারে যে কাজ করতো ওকে দিয়ে দেয়। ওকে, দিয়ে দিয়ে ওটা আবার লুকিয়ে রাখা হয়, ওটার থেকে আবার অনেক কিছু হয়। আর গ্যালিলিও যে এর যে এই চিন্তা ভাবনা আসছে, কারণটা ওই চার্চের ভিতরে যে লাইব্রেরি ছিল, লাইব্রেরিতে একটা পুরানা কালের একটা বই ছিল, যে বইটা হচ্ছে ও লাইব্রেরিতে পায় অন্য একটা ফিলোসফার, ফিলোসফারের নামটা আমি বলে দেই, একটা ফিলোসফারের বই ছিল, ফিলোসফার ফ্রেঞ্চ ফিলোসফার ছিল রেনে ডিসক্রেট। ওকে, এমন একটা এই যে রেনে ডেসক্রেট, আমি ডিটেলসে বলবো না, এগুলা খালি গল্প করে দেই। এই যে ফ্রেন্সের একজন ফিলোসফার ছিল, তো ফ্রেন্সের ফিলোসফার উনি জাহাজে করে, ইনি একজন রাজার ছেলে ছিল, ইনি অনেক বড় একটা লোক ছিল, ইনি হচ্ছে পৃথিবী ভ্রমণের জন্য বের হয়েছিল। এবার পৃথিবী ভ্রমণের জন্য বের হয়, উনি যখন সমুদ্রেতে ঘোরাফেরা করতেছিল, সমুদ্রে ঘুরতে ঘুরতে এতবার ও তারা দেখতে থাকে প্রত্যেক রাতে, তারা দেখতে দেখতে ওনার ধারণা হয় কি হচ্ছে পৃথিবীর চারপাশে কি ঘুরতেছে না, সূর্য ঘুরতেছে না, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে। এই যে ধারণাটা আসে, এই ধারণা থেকে উনি হচ্ছে দেখে বৈশা বৈশা গল্প লিখতো, উনি জাহাজে করে হচ্ছে ভ্রমণে বের হয়েছিল। এবার ভ্রমণে বের হওয়ার পর যখন হচ্ছে ও ওর খাবার টাবার নেওয়ার জন্য কোনো একটা দেশে চলে যায়, দেশে যায় ওর ডায়েরিটা পায়, ওর জন্য কি হচ্ছে ও পাবলিশ করার সাহস পায় না, যে তখনকার দিনে খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে কিছুই বলতে পারবি না তুই, তো সাহস পায় না। কিন্তু ওর বইটা কি হচ্ছে ওইখানে ইয়ে লাইব্রেরিতে থেকে যায়। তারপরে হচ্ছে মানে জাহাজে নিয়ে যায়, বাট জাহাজে পরবর্তীতে উনি তো মারা যায়, আমি স্কিপ করে যাইতেছি, হ্যাঁ। তারপরে ওনার বইটা ওই লাইব্রেরিতে স্থায়ী হয়, ওই লাইব্রেরিতে হচ্ছে বইটা গ্যালিলিও পড়ে, গ্যালিলিও পড়ে কনফিডেন্স পায় যে ও খালি আমি একাই ভাবতেছি না, আমার আগেও কেউ না কেউ ভাবছে, এটা কিন্তু একজন ফিলোসফার ছিল, কেউ ভাবছে, তার জন্য গ্যালিলিও ওগুলাকে আরো লেখে। কিন্তু গ্যালিলিওকেও তো জেলে টেলে ধরে নিয়ে যায়, ঠিক আছে, মৃত্যুদণ্ড দেয়। তারপরে উনি আবার অনেক কিছু বলে, উনি বলে আর কোনো সায়েন্স নিয়ে কাজ করব না, তারপরে কিন্তু ওনাকে হচ্ছে মৃত্যুদণ্ড থেকে রেহাই দেওয়া হয়। ওকে, কিসের জন্য দেয়, কারণটা ওনার ওই ফ্যামিলির সাথে কি সম্পর্ক ছিল যাতে ওনার মৃত্যুদণ্ড কমানো হয়, এগুলো দিয়ে বলতে বলতে গেলে বহুত আমার চলে যাবে, 2টা ক্লাস চলে যাবে, হ্যাঁ। তো ওইদিকে যাইতেছি না, সোজা কথা আমি আসতেছি। তো এগুলো পুরা গল্পের পর গ্যালিলিও সাইন্টিফিক টেম্পারমেন্ট অলরেডি তৈরি হয়ে যায়, হ্যাঁ না। তখন কি করে গ্যালিলিও বুদ্ধি করে যে আমরা যদি এইটার কোশ্চেনকে একটু ডিটেলসে এক্সপেরিমেন্ট করে দেখি, বললাম না কাজ করতেছে, কাজ করতে করতে সারাদিন কি করে, তো উনি কি করতেছে হচ্ছে বুদ্ধি করে মোশন সম্বন্ধে দেখতেছে, কেমন করে কিসের মোশন দেখে, মোশন হিসেবে অবজেক্ট নেয়, একটা বল নিল, হ্যাঁ, বলটাকে কি করতেছে একটা টেবিলের উপর কি করতেছে মুভ করাই দিতেছে। তাহলে একটা দৈনে তোর কাছে কি আছে, বল আছে, বলটাকে এমন টেবিলের উপর কি করতেছে মুভ করাই দিতেছে, টেবিলের উপর মুভ করাই দিতেছে। ওকে, তাহলে মুভ করাইলে কি কি হয়, কি কি দেখলো, অবজারভেশন গুলো লিখি আমরা। ওকে, শোন, এই যে দেখলো যে কোনো একটা যদি এটা একটা টেবিল থাকে, ওকে, টেবিলে কোনো বস্তু যদি রেস্টে থাকে ও চিরকাল কি থাকবে,
রেস্টেই থাকবে। তাহলে টেবিলে কোনো একটা বল, কোনো একটা বল কি হচ্ছে, রেস্টে আছে, এ চিরকাল কি থাকবে, রেস্টেই থাকবে। তাহলে প্রথম যেটা জিনিস, এটা তো সত্য কথা না, রেস্টে থাকা বস্তু কি থাকে, রেস্টে থাকে। এবার আসে গ্যালিলিও, রেস্টে থাকে। পরে আর একটা কি নিয়েছে, টেবিল নেয়। টেবিল নেওয়ার পর কি করে, সেম বলটা কি করে দেয়, টেবিলে মুভ করে দেয়, ফোর্স দেয়। তাহলে ফোর্স দেওয়ার পরে এই ঘুরতে ঘুরতে কি করে, কিছু দূর যায়, কিছু দূর যায়, এটা কি হচ্ছে, মুভ করতেছে না, মুভ করা অবজেক্টটা এখানে গিয়ে কি হয়ে যায় হচ্ছে, রেস্টে চলে যায়, এখানে চুপ হয়ে যায়, তাহলে রেস্টে চলে যায়। এবার কি করে, ওকে, কাজ করার লোক টেবিলটাকে কি করেছে, স্মুথ করার চেষ্টা করে। ওকে, তাহলে স্মুথ করে, এখন দেখিস না তোদের বাড়ি ঘর যখন বানায়, টেবিল গাছের গুলো কিছে এবড়ো খেবড়ো থাকে, ওগুলাকে কি করে, ওটাকে কি যেন বলে, আমি বললাম পলিশ করে, কিন্তু কি দিয়ে যেন করে, যাই হোক, ওটা দিয়ে হচ্ছে পলিশ করতে থাকে, এমন করে দেখিস না কাঠগুলা পলিশ করে, তাহলে হচ্ছে ওটা দিয়ে, হ্যাঁ, না বার্নি, কি বা যাই হোক কিছু বলে, ওটা দিয়ে পরিষ্কার করতে থাকলো। এবার টেবিলটাকে কি করলো হচ্ছে, আরো মসৃণ করলো, হ্যাঁ না, টেবিলটাকে আরো মসৃণ করলো। তাহলে সেম বল দিয়ে, সেম বলটাকে এইখান থেকে কি করছিল, ধাক্কা মারছে। এবার সেম ফোর্স দিয়ে ধাক্কা মারলো। এটা আগে আগে কি হয়েছে, ধরে একটু এবড়ো খেবড়ো ছিল, হ্যাঁ না, এবার কি করছে, ওইটাকে আরেকটু পরিষ্কার করছে। পরিষ্কার করার জন্য দেখতেছে সেম সেম পরিমাণ ফোর্স দেওয়ার পরে কি করতেছে, ও কি করতেছে, ওর থেকেও কোন দূরত্বে গিয়ে থামতেছে, বেশি দূরত্বে গিয়ে থামতেছে। ওকে, তো ওগুলো আর একটু বেশি দূরত্বে গিয়ে থামলো। এবার কি করে, আরো ভালো করে পলিশ করা শুরু করে, যাতে এবড়ো খেবড়ো একদম না থাকে, এবড়ো খেবড়ো না থাকে, আরো একদম যখন ভালো করে পরিষ্কার করা শুরু করে, সেম বলটাকে সেম ফোর্স দ্বারা মুভ করাচ্ছে, মুভ করাচ্ছে। এবার দেখে যে যখন খুবই স্মুথ করে, এ চল সেম ফোর্স দেয়, কিন্তু চলতেছে চলতেছে চলতেছে, থামার নামেই নিতেছে না, বহুত দূর গিয়াছে, থামে। ওকে, তাহলে এ কি করতেছে, এমন চলতেছে 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 চলতেছে, থামেই না। তাহলে আমি এখানে আউট করে দিলাম, এগুলো ডট ডট দিয়ে দিলাম, রাস্তাটাও অনেক দূরে গিয়ে একটা টাইমে কি হচ্ছে, থামে। তো জায়গায় নাই, ও অত বড় কাটেই নেই নেই, ঠিক আছে, অত বড় কাটেই নেই নেই, এ কি করতেছে, মুভ করে যাচ্ছে, মুভ করে যাচ্ছে, অনেক দূর যা থামবে। তারপরে ধীরে ধীরে একটা ধারণা করলো, যদি আমি আরো পরিষ্কার আরো পরিষ্কার আরো পরিষ্কার করতে পারি, তাহলে এর সাথে এর ঘর্ষণ থাকবেই না। তখন কি হচ্ছে, একবার যদি ধাক্কা দেই, ও চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, ঠিক আছে। তো এটার থেকে একটা ও কনসেপ্ট নিল, এ যেহেতু বস্তুটা কি আসছে, চলতেই আছে চলতেই আছে চলতেই আছে। আর এবার কি বললাম, যে টেবিলটা যেমন আমার যখন চেয়ারটা যেমন দেখাইতেছিলাম, যে এ কি করতেছে, এতক্ষণ কি হচ্ছে, এর কনস্ট্যান্ট ভেলোসিটির জন্য কি লাগছে, বারবার আমাকে এমন একটা ফোর্স দিয়ে যাইতে লাগতেছিল। কিন্তু বলটা যখন পরিষ্কার করে নিল, বলটা কি হচ্ছে, একবার ফোর্স দিলে ও কি হচ্ছে, চলতেইছে চলতেইছে চলতেইছে। ও তখন ধারণা করলো, আরে এটা তো একটা ভালো কথা, তার মানে কোনো একটা বস্তু কতক্ষণ চলবে, চলতে থাকার জন্য কোনো কি দরকার নাই, হচ্ছে বলের দরকার নাই। ওকে, তো এইখান থেকে যদি দেখিস, এবার দ্বিতীয় কথাটা তাহলে কি বললো, যে কোনো একটা বস্তু কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে চলার জন্য বলের কোনো দরকারই নেই। ওকে, তাহলে বল জিরো হলেও চলবে। এটা কথা শুনে কার কথা মনে পড়তেছে, নিউটন স্যার ফার্স্ট লর কথা মনে পড়তেছে কি পড়তেছে না? অর্থাৎ কোনো একটা বস্তুকে যদি, এটা কিন্তু একটা প্লেন, তার মানে হচ্ছে একটা স্ট্রেট লাইনে চলতেছে, তাহলে উনি অবজারভেশন কে করলো, গ্যালিলিও অবজারভেশন করলো, ঠিক আছে, এটা কিন্তু চলতেই আছে না, থামে নাই, এটা চলতেই থাকবে। তো অবজারভেশন করলো যে কোনো একটা বস্তুকে যদি আমরা একবার ফোর্স দেই, ওই বস্তুটা চলতেই থাকবে চলতেই থাকবে, সরল লেখায় চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, ঠিক আছে, যতক্ষণ বাইরে থেকে কোনো কি আসে নাই, হচ্ছে বল আসে নাই। তো এইটা শুনা অলরেডি আমাদের নিউটনস ফার্স্ট লর কথা মনে পড়তেছে। তো এটা জিনিস মাথায় রাখিস, নিউটনস এর ফার্স্ট ল কে দিছিল, অ্যাকচুয়ালি গ্যালিলিও দিছিল। ওকে, তো গ্যালিলিও কিন্তু অবজারভেশন করে, গ্যালিলিও পরীক্ষা নিরীক্ষা করে। গ্যালিলিও ওনার যে ডায়েরি আছে, ওনার ডায়েরিতে 1633 খ্রিস্টাব্দে
গ্যালিলিও লেখে। ওকে, এই জন্য আমি বললাম না যে 1633 খ্রিস্টাব্দে যখন গ্যালিলিও লেখে, এই জন্য বিফোর 1633 খ্রিস্টাব্দ দিয়ে আমি লিখতেছিলাম। তাহলে 1633 খ্রিস্টাব্দ কিসের জন্য ইম্পর্টেন্ট বুঝছিস? গ্যালিলিও ওনার ডায়েরিতে এই ঘটনাটা, পুরো ঘটনাটা এক্সপ্লেন করে। ওকে, তার মানে এইখান থেকে দেখ, এইটা কথাটা ঠিক, প্রথমটা ঠিক আছে যে রেস্ট ন্যাচারাল স্টেট। তারপরে কি হলো, বোঝা গেল যে হ্যাঁ, কোনো জিনিস কনস্ট্যান্ট ফোর্সের জন্য কি দরকার নাই হচ্ছে, সরি, কনস্ট্যান্ট ভেলোসিটির জন্য কি দরকার নাই হচ্ছে, ফোর্সের কোনো দরকার নাই, যদি এটা কি হচ্ছে একটা স্মুথ সারফেস হয়। ওকে, ক্লিয়ার, বুঝছিস? হ্যাঁ, দেখ। তো গ্যালিলিও কি কি দিল? গ্যালিলিও ধারণা দিল যে, তাহলে গ্যালিলিওর ধারণাগুলো লিখতেছি এখানে। তাহলে প্রথম ধারণা কি দিল হচ্ছে, মোশন উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, ঠিক আছে, অলসো এ ন্যাচারাল স্টেট, মানে ও যদি চলা শুরু করে ও কি উত্তর থাকবে, চলতেই থাকবে, ঠিক আছে। তাহলে প্রথমটা তো আছে, রেস্ট ইজ দা ন্যাচারাল স্টেট। এটা তো সত্যি কথা, রেস্টে থাকা বস্তু রেস্টে থাকতে চাবে। সঙ্গে সঙ্গে অলসো, অলসো, ওকে, যে মোশন উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, কনস্ট্যান্ট ভেলোসিটি, ওকে, ইজ, মোশন উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি ইজ অলসো এ ন্যাচারাল স্টেট। ওকে, তাহলে কি করতেছে, যেমন একটা বস্তু রেস্টে থাকলে রেস্টেই থাকবে, আবার সরলরেখায় চলতে থাকলে ওইটা কি হতে থাকবে, চলতেই থাকবে, যতক্ষণ ওকে থামানোর চেষ্টা করিস নাই বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স দ্বারা। ওকে, এটা বললো। আর এটা থেকে এক্সপেরিমেন্ট থেকে ওইটা বললো, ওকে, চলতেই থাকবে। এবং এই কথাটা থেকে কি প্রুফ হয়, যে যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলতে থাকে কোনো বস্তু, ওটার জন্য তোকে কি দিতে লাগে না, ফোর্স দিতে লাগে না। তাহলে এই কথাটা একদম ভুল প্রমাণ হয়ে গেল, যে ফোর্স ইজ রেসপন্সিবল ফর কনস্ট্যান্ট ভেলোসিটি, এটা ভুল, ঠিক আছে। কনস্ট্যান্ট ভেলোসিটির জন্য ফোর্সের দরকারই নেই, কারণটা এখানে দেখছি, সেই একবার একটু ফোর্স দিতে ও কি করছে, চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। ওকে, তাহলে লেখ এই কথাটা, যে ফোর্স ইজ not responsible for constant velocity। তাহলে এই দুটো কথাকে যদি একত্রিত ভাবে আমরা বলি, তাহলে কি দাঁড়াবে বলতো সারমর্ম, তোরা বলার চেষ্টা করতো, যে কোন স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে, বা গতিশীল বস্তু চিরকাল কি থাকবে, গতিশীল অবস্থায় থাকার চেষ্টা করবে, ঠিক আছে, সরলরেখায় চলতে থাকবে। এবং আমাদের কি করতেছে, এই কনস্ট্যান্ট ভেলোসিটিতে থাকার জন্য ওর কি দরকার নাই, ফোর্সের দরকার নাই। তাহলে পুরো কথাটার এটা মানে দাঁড়ালো যে একটা স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে, এবং ওই বস্তুটার যদি সরলরেখায় চলতে থাকে, ও সবসময় কি কনস্ট্যান্ট ভেলোসিটিতে সরলরেখায় চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। তো এটা শোনার সঙ্গে সঙ্গে তোদের সবার মাথায় আসতেছে নিউটনস ফার্স্ট ল। অ্যাকচুয়ালি সত্যি সত্যি নিউটনস ফার্স্ট ল কে দিছে হচ্ছে, গ্যালিলিও দিছে। ওকে, আর কত খ্রিস্টাব্দে দিল, 1633 খ্রিস্টাব্দে দিল। তো এই বইটা কিন্তু মাথায় রাখি 1633 খ্রিস্টাব্দে পাবলিশ হয় না, কারণ ও বললাম না ডায়েরিটা লেখছিল, কিন্তু ডায়েরিটা ইয়া করার সাহস পায় নাই। তারপরে উনি যখন মারা যায়, ঠিক আছে, মারা যাওয়ার পর ওনার যে অ্যাসিস্ট্যান্টটা ছিল, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ডায়েরিটা পাবলিশ করে। ওকে, তার জন্য আমরা দেখতে পাইছি, ওকে, ডায়েরিটা, এটা কিন্তু বাস্তব ডায়েরি, ঠিক আছে, মাথায় রাখিস। তো ওনার ডায়েরি তোরা পাওয়া যাবে। তো তারপরে ওনার হেল্প নিয়ে এইখানে তুই ভাব, একজন লোক মারা গেল, একজন লোক জন্মগ্রহণ করলো, ঠিক আছে, জন্মগ্রহণ করলো হচ্ছে নিউটন। আমি তো মাঝে মাঝে আমি এটা ভাব করি, যেহেতু, ঠিক আছে, মানে এটা গল্পের ক্ষেত্রে বলতেছি, সায়েন্স বলতেছি না, একটু জাস্ট ইয়ার ক্ষেত্রে বলতেছি, হয় না ফিলিংস নেওয়ার জন্য, যে আমি মাঝে মাঝে ভাবি গ্যালিলিওকে এত অত্যাচার করছে পোপ গুলা, মানে আমি কিন্তু মাথায় রাখি খ্রিস্ট ধর্মকে গালি দিতেছি না, বাট কঠোর যে কোনো ধর্মকে আমি গালি দেই। ওকে, না কঠোর খ্রিস্টান ভালো, না কঠোর মুসলিম ভালো, না কঠোর হিন্দু ভালো, না বৌদ্ধ ভালো, কোনো ধর্মই
ঠিক আছে, কঠোর হওয়া মানে তুই ধর্ম পালন করতেছিস না, মাথায় রাখিস। কারণটা, ধর্মের বেসিক আইডিয়াকে যে ইয়ে করে না, ভ্যালিড করে না, তাকে ধর্ম আমি মনেই করি না। ওকে, তুই কঠোর হয়ে কেমন করে ধর্ম পালন করতে পারিস? কঠোরতা কোনো ধর্মের অঙ্গ হইতেই পারে না। যে কঠোর ধর্ম পালন করে সে ধর্ম পালন করেই না, ওর কিছু এজেন্ডা পালন করতেছে। ওকে, তো আমি সব ধর্মকেই গালি দিই, সব ধর্মকেই ভালোবাসি, সব ধর্মকেই শ্রদ্ধা করি, কিন্তু কঠোর হইলে সবাইকে গালি দিই আমি। ওকে, তো এটা জিনিস মাথায় রাখিস। কারণটা, ধর্মের ফান্ডামেন্টাল জিনিসটা সবার বজায় রাখা উচিত, যে কোনো ধর্মের ফান্ডামেন্টালিটি। ওকে, সেটা হচ্ছে কি, সুখে থাকতে লাগবে, মানুষের ক্ষতি করা যাবে না, এতটুক বজায় রাখ, তারপরে বাকি সব ঠিক হয়ে যাবে। ওকে, যাই হোক, তো আমার মাঝে মাঝে মনে হয় যে এনাকে এত অত্যাচার করছে, জেলে টেলে রাখছে, এটা হচ্ছে এইদিকে মারা গেছে, ওইদিকে নতুন জন্ম নিছে, জন্ম নিয়ে একদিন গ্যালিলিও কি হয়ে গেছে হচ্ছে আইনস্টাইন হয়ে গেছে, সরি নিউটন হয়ে গেছে। ওকে, নিউটন হয়ে জন্মগ্রহণ করছে। তো যাই হোক, এটা মজাকের জন্য ছিল, বাট এটা কি ছিল হচ্ছে জন্মগ্রহণ করলো, এবার জন্মগ্রহণ করা ইনার পৃথিবীতে অনেকটা কিছু চেঞ্জ হয়েছে। কারণটা, তখনকার দিনে গ্যালিলিও, আমি তো গ্যালিলিওর একটা ভাষণ বললাম, গ্যালিলিও কত কাজ করে দিয়ে গেছে, জেলে বন্ধ করে রাখছে, জেলের মধ্যে ইকুয়েশন লেখা শুরু করছে, জেলের মধ্যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন সলভ করতেছে, জেলের মধ্যে থেকে ইয়ে খোঁজার চেষ্টা করতেছে, দূরবীন বানানোর চেষ্টা করতেছে। তো লোকটা তো জেলের মধ্যে হচ্ছে চুপচাপ ছিল না। ওকে, তো উনি সাইন্টিফিক অনেক কিছু এক্সপ্লেন করে, বহুত কিছু এক্সপ্লেন করে। তো তখনকার দিনে না ধীরে 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 পোপদের বিরুদ্ধেও কিছু মানুষ খাড়া হওয়া শুরু করছে। হ্যাঁ, পোপরা ডোমিনেট ছিল, পোপরা ওদের দাবানোর চেষ্টা করছে, মারার চেষ্টা করছে, জেলে ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু বলে না সত্যকে লুকায় রাখা যায় না। তো ধীরে 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 সত্য প্রকাশ হওয়া শুরু করছে। তো ওই পৃথিবীতে একটা অপেক্ষাকৃত সুন্দর একটা পৃথিবীতে কে জন্মগ্রহণ করে, যে নিউটন জন্মগ্রহণ করে। এবার নিউটন জন্মগ্রহণ করার পর নিউটনের হাতে কি আসে, যে সবকিছু ধীরে ধীরে আসা শুরু করে। ফিলোসফারদের ধারণায় এদের পরীক্ষা নিরীক্ষা সবকিছু আসে। এবার এদের পরীক্ষা নিরীক্ষার বই ঠই সব থেকে বই ঠই পড়ার পর একদিন উনি কি করে হচ্ছে, চলো আমরা কি করবো হচ্ছে ল দেব। তো উনি কি করে হচ্ছে, এখান থেকে গ্যালিলিও থেকে ফার্স্ট ল আসলো, এটাকে আরো পলিশ করে ঠোরে, তারপরে আরো একটু প্রপার সাইন্টিফিক এক্সপ্লেনেশন দেয়। মাথায় রাখিস, নিউটনের গ্যালিলিওর থেকে নিচে জন্য নিউটনের নাম কিন্তু কমে যায় না। ওকে, কারণ নিউটন পরবর্তীতে যত ইকুয়েশন টিকুয়েশন গুলো আছে কে দিছে, নিউটন দিছে। এখনো কিন্তু আমরা ফোর্সের প্রপার ডেফিনেশন পাই নাই। আমরা জানি ফোর্স কি কি করে, কিন্তু প্রপার ডেফিনেশন ধীরে ধীরে পাইতেছি। ওকে, ফোর্সের প্রপার ডেফিনেশন ধীরে ধীরে আসতেছে। আর এটা ফোর্সের তো আরো ইকুয়েশন কে দিবে, নিউটনই দিবে। ওই জন্য নিউটন কিন্তু খারাপ কিছু করেনি। হ্যাঁ, ওইখান থেকে নিচে আমরাও তো বই থেকে নিয়ে তোদের শেখাইতেছি না, তার জন্য আমরা কি, আমাদের কি বলবি স্যার আপনি কি, আপনি তো কিছুই জানেন না, খালি বই থেকেই তো বলতেছেন। তো সবাই সবখান থেকে নেয়, নিয়ে নিয়ে তারপরেই তো নাম হয়। ওকে, তো উনি প্রপার জায়গা থেকে নিচে ওগুলাকে প্রপার ওয়েতে কাজ করছে, তারপরে গিয়ে নিউটন কাজ হয়েছে। ইন্ডিয়াতে দেখবি এখনকার দিনে যেহেতু একটা গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টের ফিলোসফি একটু আলাদা ধরনের। তো আমাদের দেশে দেখবি কিছু ইউটিউবারও তার জন্য অমন ধরনের তৈরি হইতেছে, কি বলার চেষ্টা করে যে নিউটন তো বইলে থুয়ে গেছে যে কি করেছে, কি বলে, যে কোনো জিনিস হচ্ছে আকর্ষণ করে, এটা তো গীতার এই শ্লোকে লেখা আছে, ওই শ্লোক গীতা বলে না অন্য কিছু বলে, ঠিক আছে, এই গীতার ওইখানে ওইখানে লেখা আছে। আরে গাধা, খালি গীতাই লেখা নাই, অমন জায়গা তো কতজন বইলে থুয়ে গেছে এগুলা, কত ফিলোসফার বইলে থুয়ে গেলে, একটু আগে রেনের ফিলোসফারের নাম বললাম আমি। তো খালি ও লেখে নাই, কারণ সবাই তো এতটুক দেখে, ওইটুক তো চিন্তা আছে, ঋষি মনীষী গুলো তো জানে, বলে কি করছে উপর থেকে নিচে বসতেই পারে, ওইটাই তো লেখছে। কিন্তু ওটার কে ইকুয়েশন দিতে পাইলো, ওটা হচ্ছে ইম্পর্টেন্ট, ওটার এক্সাক্ট নেচার কে দিতে পাইলো, ওই জন্য ইম্পর্টেন্ট। ওই জন্য তোদের কথা অনুযায়ী নিউটন খারাপ হয়ে যায় না, গাধা গুলা, তোদের মাথা খারাপ। ওকে, ওই জন্য দেখবে ভুলভাল পেপার দেখায় দেখায় ইউটিউবে ভিডিও বানায় দিতেছে। আরে মানে ইউটিউবার আজকাল যা তা হইতেছে, আমি দেখি কোনো 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 স্যার, ভাই যা যা পড়ায় আমার মাথা খারাপ হয়ে যায়, আমি কি পড়াইতেছিস ভাই, অন্তত ঠিকঠাক মতো পড়া। আরে কালকেই আমার একটা স্টুডেন্ট, হ্যাঁ ঠিক আছে, কথা বলি, ও বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পড়ে। হ্যাঁ, ও একটা ইউটিউবের একটা ভিডিও শেয়ার করছে 8D ডাইমেনশন নামে, ঠিক আছে, অ্যানিমেশন করে বানাইছে, বলে হায়ার ডাইমেনশন কেমন দেখতে হয়। ভিডিওটাই স্পষ্ট একটা ভুল ভিডিও, ঠিক আছে, কারণটা ওইখানে আমি ভিডিওটা দেখা কোনোদিন বলবো, পুরা ফেক ভিডিও, ঠিক আছে। আর ওইটা কত লোক শেয়ার করতেছে, 8 ডাইমেনশনাল, হায়ার ডাইমেনশনাল, 9 ডাইমেনশনাল, 10 ডাইমেনশনাল বলে, আরে ভাই ওটা পসিবলই না, ঠিক আছে। তো ভাব ফেক ভিডিও কিভাবে ছড়ায় বলতেছে, আর যে বানাইছে সেও গাধা, একটা 3D এক্সটেনশন বানাইতেছে, 4D বলতেছে, ঠিক আছে। ও অ্যাক্সিসেই ড্র করতে পাইতেছে তিনটা XYZ,
ওটাকে দেখাইতেছে ও 45 D 60। আরে 40 দেখার জন্য 4টে অ্যাক্সিস ড্র করে দেখা তুই পাবি তো না, মানে যা ইচ্ছা তাই বানায় দিতেছে। তো ওইটার জিনিস থেকে রক্ষা পাইস। যাই হোক, আমরা গল্প থেকে দূরে চলে যাচ্ছি। তো মেন হচ্ছে গল্পতে কি আসতেছিলাম, যে মানুষের কথা ওগুলা পাত্তা দিস না, বলে নিউটন আর কি বলছে, তার আগে তো আমাদের এমন ভারত বিখ্যাত ছিল, তার আগে দিয়ে গেছে। আরে কেউ যদি অত বড় ইকুয়েশন দিত তাহলে নাম হইতো। রামানুজন অনেক বড় ইকুয়েশন দিছে, নাম হয়েছে। সিবি রমন অনেক বড় ইকুয়েশন দিছে, প্র্যাকটিক্যাল করছে, নোবেল পাইছে। তো মাথায় বনে রাখিস, পুরো পৃথিবীতে কেউ এমন না যে ভারতীয় বলে তোকে ছোট করতেছে। ঠিক কাজ কর, ঠিক ইয়া পাবি। ওকে, মাথায় রাখিস। এবার শোন একটা জিনিস, এতই যদি ভারত বিখ্যাত হইতো তাহলে হচ্ছে কি বলে 1933-এ লাস্ট নোবেল পাইছে ফিজিক্সে, তারপরে আর কেউ নোবেলই পায়নি। তো মাথায় রাখিস। এবার আসি এইদিকে। তো এখন এরপরে এখান থেকে নিয়ে তাহলে কি কি পাইলাম, পুরো জিনিসটাকে একভাবে আমরা লেখার চেষ্টা করি, ঠিক আছে? ওকে ওকে, তাহলে লেখ যে if there is no external force acting on a, ঠিক আছে, এগুলো যে কোনো একটা অবজেক্ট নিতেছি, ঠিক আছে, অন অ্যান অবজেক্ট, দেন তাহলে নো এক্সটার্নাল ফোর্স দিলে কি করবে, ও ও ও স্টেট কি থাকবে, রেস্টে থাকবে, আর মুভিং স্টেট কি করবে, মুভ মুভ করতেই থাকবে, ঠিক আছে? এই দুটার কম্বিনেশন কথাটা আমি লিখতেছি। হ্যাঁ, কম্বিনেশন কথাটা কি হয়েছে এটা আমি লিখতেছি। তাহলে বললাম ইফ দেয়ার ইজ নো এক্সটার্নাল ফোর্স অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট দেন, ওকে, দেন ওকে, অবজেক্ট at its state, okay okay, object, then there is no external force acting on an object, then its state, that is rest, object remaining at rest and uniformly moving, object remain move with constant velocity, okay, constant velocity, ঠিক আছে, in in a straight line, স্ট্রেট লাইন বরাবর যেতে যাবে। এটাকে কি বলি আমরা, ল অফ, এটাকে বলি ল অফ ইনার্সিয়া, অর্থাৎ যেটাকে পরবর্তীতে কি বলা হয়, নিউটনস ফার্স্ট ল, ঠিক আছে? এই ইনার্সিয়ার ধারণা এখান থেকে আসলো, এটাকে বলে নিউটনস ফার্স্ট ল। এবার নিউটনসের ফার্স্ট ল কি ছিল আমরা আসবো, ওটা ডিটেলসে পড়াশোনা করব, এক্সপ্রেশন দেবো, সবকিছু করব, বাট এমন হচ্ছে গল্পটা এমন ছিল, ঠিক আছে? এবার তোদেরকে একটা কোশ্চেন, হ্যাঁ, ইনার্সিয়া জিনিসটা মানে কি বুঝিস, তোদের কনসেপ্ট কি আসে যে ইনার্সিয়া কি হবে, ওকে বলতো। তো এটা যদি দেখিস, এটা কথার মানে কি দাঁড়াইলো, এটা কথার মানে থেকে আমরা ইনার্সিয়া ডেফিনিশন দেওয়ার চেষ্টা করি। এটা কথার মানে দাঁড়াইলো কোনো বস্তু রেস্টে থাকলে ও চিরকাল কি থাকার চেষ্টা করবে, রেস্টে। আবার কি হচ্ছে, কোনো বস্তু যদি কি করেছে
মুভ করে, কনস্ট্যান্ট ভেলোসিটি মুভ করতেছে, ও কি করবে, মুভিং অবস্থায় থাকার চেষ্টা করবে। ওকে, মানে তুই যদি ঘুম থেকে উঠিস তার মানে কাজ করবি, যদি যতক্ষণ ঘুম থেকে আসিস ঘুমাইতেই থাকার চেষ্টা করবি। ওকে, তো এই যে জিনিসটা, এটা তার মানে ওর স্টেটটাকে বজায় রাখার চেষ্টা করতেছে না, ঠিক আছে, এটাকে কি বলতে, জাড্য বা ইনার্সিয়া। ওকে, তাহলে এই যে যে জিনিস যেইখানে আসে ওইটাই রাখার চেষ্টা করে। তাহলে ইনার্সিয়া কি জিনিস, ইনার্সিয়া হচ্ছে ওর স্টেটের যে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ মোশন থেকে সাপোজ মোশন থেকে রেস্টে বা রেস্ট থেকে মোশনে, এই স্টেট চেঞ্জটাকে কি করতেছে, অপোজ করতেছে, বাধা দিতেছে। বলে আমি ঘুম থেকে উঠছি, অ্যালার্ম বাজুক, আমি উঠবো না, ঠিক আছে, এইটা হচ্ছে ইনার্সিয়া। আবার একবার যদি আমি হচ্ছে রাত্রিবেলা রিলস দেখা শুরু করছি, আমি ঘুমাবো না, জেগে আসি তো আমি আসি, ঠিক আছে, এটা হচ্ছে কি ইনার্সিয়া, তোর স্টেটকে বজায় রাখার চেষ্টা করতেছে, ঠিক আছে। ওকে, বজায় রাখার জন্য যে অপোজ করতেছে এটা হচ্ছে ইনার্সিয়া। তাহলে দেখ এখান থেকে কি বলতে পারি, যে ইনার্সিয়ার কাজ কি, ইনার্সিয়া ইজ এ ফেনোমেনা, ওকে, ফেনোমেনন, যেটা কি করে, হুইস কি করে বলতো, ডেসক্রাইব the oppose of change in change its state, okay, state, অর্থাৎ রেস্টে থাকে, রেস্টে তোরা যেগুলা পড়ছিস গতিজাড্য স্থিতিজাড্য, ঠিক আছে, দ্যাট ইজ রেস্ট অফ ইনার্সিয়া, মোশন অফ ইনার্সিয়া, এগুলা সবকিছু আমরা পড়বো, ডিটেলসে পড়বো। এখন তো হিস্ট্রিতে আছে না, পড়াশোনার মধ্যে আমরা প্রবেশ করব। তো ইনার্সিয়া কিসের সঙ্গে রিলেটেড, এটা না খুব একটা সুন্দর জিনিস। ওকে, ইনার্সিয়া কিসের সঙ্গে রিলেটেড, এটা যদি বুঝিস তাহলে আমি বলবো, তোরা বোঝার জন্য একটা ফিজিক্যাল কনসেপ্ট দেই, ইনার্সিয়ার ফিজিক্যাল কনসেপ্ট না, ইনার্সিয়া ফিজিক্যালি মাসের সঙ্গে রিলেটেড। কেমন করে, একটা উদাহরণ দিলে বুঝতে পারবি। ধরে নে তোর কাছে একটা বল আছে, ঠিক আছে, সেম সাইজের, সেম গোলের, সেম শেপের বল, একদম সবকিছু সেম আছে। এবার একটা বল আছে ধরে নে তোর কাছে হচ্ছে কত, হচ্ছে 100 গ্রামের, আর একটা আছে 100 কেজির। ওকে, সেম সাইজ, সেম সবকিছু, হ্যাঁ, খালি ম্যাটেরিয়ালটা আলাদা। ধরে একটা লোহা আছে আর একটা কি আছে, বেলুনের টাইপের আছে। তাহলে কোনটা বলকে তুই ইজিলি, মানে সেম ফোর্সে যদি লাথি মারিস, কোনটা বল বেশি দূরে যাবে? অবভিয়াসলি যেটা হচ্ছে কম ভরের বলটা আছে ওইটা কি হচ্ছে, বেশি দূরে যাইতেছে। ওকে, সেম ফোর্সে লাথি মারার পরে, আর বেশি ভরের বলটা কি হচ্ছে, ওইটা ওইখানেই আছে, রেস্টেই আছে। ওকে, লোহার বলটা ওইখানেই আছে, 100 কেজি ভরের বলটা ওইখানেই আছে। এর মানে কি, দেখ এইখানে সেম তো লাথি খাইছে, ও লাথি পা দেখা যায় না, না ওই যে সেম তো লাথি খাইছে, তো সেম লাথি খাওয়ার পরেও হালকা ভরের বস্তুটা কিন্তু চলে গেছে, কিন্তু ভারী বডির বস্তুটা ওইখানেই আছে। এবার ভালো করে ওদের গল্প বল, দুটাই কিসে ছিল, রেস্টে ছিল। এবার সেম ফোর্স খাওয়ার পরে হালকাটা পালাইছে, কারণটা ওটার মাস কি হচ্ছে, কম। তাহলে ও ওর ইনার্সিয়াল অবস্থাটা বজায় রাখতে পারে নাই, মানে ওর ইনার্সিয়া ধর্মটা কি আছে, কম আছে, ঠিক আছে। ওর ছিল রেস্ট অবস্থায়, ও এখন যাচ্ছে কি হচ্ছে, মুভিং স্টেটে যাচ্ছে। ওকে, আর বাড়িটার ক্ষেত্রে ভাব, বাড়িটা এমন একটা লোক, বাড়িটা কি করছে, যে ও ওইখানে ভাই রেস্টে আছে, আমি তো রেস্টেই থাকবো ভাই। ওকে, ও ওই জন্য মুভই করে নাই বেশি। তো ওইটা কি হচ্ছে, ইনার্সিয়া। তাহলে ইনার্সিয়া ডাইরেক্ট রিলেশনটা কি হচ্ছে, মাস। তাহলে যার যত মাস বেশি তার তত ইনার্সিয়া বেশি, যার মাস কম তার ইনার্সিয়া কম, ঠিক আছে, মাথায় রাখিস। তাহলে ইনার্সিয়া ইকুইভ্যালেন্ট টু কি হবে, হচ্ছে মাস। ওকে, এটা জিনিস মাথায় রাখিস। ওকে, তো এই ভার্সন। এবার এত কিছু বই টই পড়ার পরবর্তীতে 1633 খ্রিস্টাব্দে এটা লেগে থেকে গেল, পাবলিশ করলো, মারা গেল, বই টই আসলো, ঠিক আছে, এগুলো সবকিছু পড়তেছে, ঠিক আছে। এনার নাম কি হচ্ছে, স্যার আইজাক নিউটন। তখনকার দিনে স্যার ছিল না, বাট
ঠিক আছে, নিউটন পড়াশোনা করলো। হ্যাঁ, তো পড়াশোনা করার পরবর্তীতে কি আসে হচ্ছে, উনি যখন হচ্ছে বইটা লেখা শুরু করে, বইটা লেখছিল কত খ্রিস্টাব্দে, ওনার যে বইটা প্রথমে তোদের যে আজকে ছবি দেখাইলাম না, এই বইটার ছবি, এই বইটা হচ্ছে কত খ্রিস্টাব্দে পাবলিশ হয়, বইটা কই গেল, হ্যাঁ, এই যে বইটার ছবি দেখাইলাম, এই বইটা পাবলিশ কত খ্রিস্টাব্দে হয়েছে, 1687 ঠিক আছে। তো এবার হচ্ছে 1687 খ্রিস্টাব্দে যদি দেখিস তোরা, ও কিন্তু লেকচার আকারে বইটা পাবলিশ করে, হ্যাঁ, লেকচার নাম্বার 1, লেকচার নাম্বার 2 এমন করে পাবলিশ করে। এবার ওইখানে 3টা লয় থাকে 1687 খ্রিস্টাব্দে, কিন্তু ফার্স্ট ল কিন্তু অনেকদিন আগে লেখা হয়েছিল। ওকে, ফার্স্ট ল লেখার পর থার্ড ল লিখতে লিখতে প্রচুরটা টাইম চলে যায়। ওকে, তো এর মধ্যে কেমন করে কি হলো, প্রোগ্রেস করলো, এবং হচ্ছে নিউটনস কি কি দিল, আমরা কি করব, নিউটনসের জায়গায় এখন চলে যাব, নিউটনসকে নিয়ে এখন আলোচনা করব, ঠিক আছে। ওকে, চল। ফার্স্ট ল কিন্তু মাথায় রাখিস, মোটামুটি 1664 খ্রিস্টাব্দের দিকে পাবলিশ হয়। Okay? মানে পাবলিশ করে না, নিজে লেখে আর কি। তো ফার্স্ট ল ধরে 1664 খ্রিস্টাব্দের দিকে আসে, তুই বাপ জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণের কিছু বছর পরে ফার্স্ট ল লেখে। তাহলে সে জন্মগ্রহণ 64-তে ফার্স্ট ল লেখে, যেটা অ্যাকচুয়ালি কার হচ্ছে ছিল, গ্যালিলিও ছিল। তারপরে সেকেন্ড ল দেয় ওই সময়ে, তারপরে থার্ড ল আস্তে আস্তে 64 থেকে আরো প্রায় 13 বছর টাইম লাগে না, হ্যাঁ, মোটামুটি 13 না 23 বছরের মতো টাইম লাগে। তো 23 বছর ধরে একটা লোক, তুই ভাব, একটা জিনিসের উপর পড়ে থাকে, ধীরে ধীরে ধীরে, একটা জিনিস না, ততদিনে অন্য অন্য কাজগুলো করতেছিল, ঠিক আছে। জানিস নিউটন লাইটের উপর বসে কাজ করছে। ওকে, লাইট ফিজিক্সে কিন্তু লাইট নিয়ে পড়াশোনা অনেক আগে থেকে শুরু হয়েছে। ওকে, যেমন বললাম সেলেন্সের ল, ঠিক আছে, ওগুলা অনেক আগে থেকে শুরু হয়েছে। তো যাই হোক, তার পরবর্তীতে গিয়ে হচ্ছে পুরা বইটা অর্থাৎ 3টা লয় পাবলিশ করে হচ্ছে 1687 খ্রিস্টাব্দে। ওকে, তো একটা জিনিস লোক, আমাদের আজকে নিউটন ল পাওয়ার জন্য কত লোক কত কি করে থুয়ে গেছে বলতো, তারপরে গিয়ে আজকের সো কল্ড নিউটন ল আমরা পাইছি। হ্যাঁ, তো এটা জিনিস ভুলে যাস না, একটা করে জিনিস আসার জন্য কত বছর লাগে। তোরা যদি দেখিস যে কেপলার ল যখন পড়বি না, কেপলার ল ভাই কত বছর ধরে স্টাডি করে করে কেপলার ল দিছে, যখন পড়াবো তখন তোদের বলবো কি লোক ছিল, কতদিন ধরে। এখনকার দিনে যদি কাউকে অত টাইম দেওয়া হয় না, সে কাজেই করবে না। কেপলারের একদিন গল্প শোনাবো, ঠিক আছে, কেমন করে ওকে কোন রাজা কেমন করে সাহায্য করছিল, এত বছর ধরে রিসার্চ করার জন্য টাকা দিছিল, চাকরি দিয়ে দিছিল, তুই খালি তারাই দেখ, তুই খালি তারাই দেখ। ওকে, কত বছর ধরে তারা দেখে কেপলার্স আসে, পরবর্তীতে আমরা গল্প করবো ওগুলা, হ্যাঁ। তো এটা ছিল গল্প থেকে, এবার পড়ার ভিতরে যাই, চলো। তাহলে হেডিং দে, নিউটনস ফার্স্ট ল অফ মোশন। তো এগুলা সবগুলা লোককে মনে মনে একবার প্রণাম করে দেশ, বলে তোমরা এত কিছু কইরে থুয়ে গেছো, এই জন্যই আজকে পৃথিবীতে আমরা এত ইজিলি সবকিছু পাচ্ছি। আর যে সায়েন্সের প্রোগ্রেস হয়েছে, এই জন্যই তোদের সাথে আমার দেখা হচ্ছে অনলাইন। বল, তোদের কারো বাড়ি ঝাড়গ্রামে, কারো বাড়ি পুরুলিয়ায়, কারো বাড়ি কোথায়, বর্ধমানে, বাঁকুড়ায়, মুর্শিদাবাদে, ঠিক আছে, কারো বাড়ি কুচবিহারে, দিনাটায়, মাথাভাঙায়, শিলিগুড়ি, দার্জিলিং, পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে তোরা স্টুডেন্ট পড়িস। কারো বাড়ি ত্রিপুরায়, ত্রিপুরা থেকে কতজন আসিস, তুই ভাব, ত্রিপুরার কতগুলো ডিস্ট্রিক্ট। তা আমাকে চিনতে পাইতেছিস তোরা এই জন্যই, সায়েন্সের অগ্রগতির জন্যই। তো এই সায়েন্সের অগ্রগতির জন্য এগুলা প্রত্যেকটা লোককে থ্যাংক ইউ। এবার লাগ তাহলে নিউটনস ফার্স্ট ল অফ মোশন।
ওকে জুবের, তুই যেমন বীরভূম থেকে দেখতেছিস, ওকে দেখ, তোর বাড়ির নাম কি? দুবরাজপুর। দুবরাজপুর। সব থেকে ইন্টারেস্টিং জিনিস জানিস, আমারও বাড়ির নাম রাজপুর, আমাদের বাড়ির গ্রামের নাম রাজপুর। ওকে, তোর খালি দুবরাজপুর, আমার হচ্ছে রাজপুর। তোর বাড়ির নাম কি হচ্ছে? দু দুবরাজপুর। ও, ভেরি গুড। আর আমার বাড়ি হচ্ছে এইটুক রাজপুর, তুই এক্সট্রা হচ্ছে দুবে আছিস। ওকে, সার্চ করবি রাজপুর, আমার বাড়ি পাওয়া যাবে। আমাদের হচ্ছে, আমার রাজপুরের পিন নাম্বার হচ্ছে এটা 736157, মানে আমার গ্রামের বাড়ি আর কি। আর আমি যেখানে থাকি এখানকার পিন নাম্বার হচ্ছে এটা 736101। ওকে, এবার শোন, এই যে নিউটন সোলারের যে গল্প আছে, ঠিক আছে, মোটামুটি বুঝছিস হিস্ট্রি কেমন ছিল কে হচ্ছে। এখন আমরা ফিজিক্সে যাব। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ নিউটন, অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ নিউটন, আবার আমি একটু মুইট করা ছিল ওদেরকে, যে কথাটা বলতেছিলাম অনলাইন, তোদেরকেও বলি কথাটা, মাথায় রাখিস। নিউটনস ফার্স্ট ল, নিউটন কোনোদিন আমাকে লেখে নাই যে নিউটনস ফার্স্ট ল। কেউ কোনোদিন নিজের নামে নিজে কিছু আবিষ্কার করে নিজের নাম দিয়ে দেয় না। হ্যাঁ, এখনকার দিনে পেটেন্ট নাই, এ নাই ও নাই, আলাদা কথা। বাট রিসার্চ পেপার লেখার সময় এমন করে রিসার্চ পেপার লেখা হয় না। রিসার্চ পেপার লেখে মানুষ, লেখার পর ওইটার থেকে বহুত আলাদা ভাবে হয়। কোনোদিন দেখাবো তোদের রিসার্চ পেপার কেমন করে কি নিতে লাগে, হ্যাঁ, মানে কেমন করে পড়ে। পরবর্তীতে ওটা যখন পপুলার হয় তখন উৎসর্গ করার জন্য ওনার নাম দেয়। আজকে আমরা বলি ফোর্সের একক কি হচ্ছে? নিউটন। ফোর্সের ইউনিট নিউটন। তোর কোনোদিন মনে হয় ফোর্সের ইউনিট নিউটন আগে ছিল? ঠিক আছে, ফোর্স আমরা জানি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে ইউনিট। তো নিউটনকে উৎসর্গ করা হয়েছে ওনার নামে, পরবর্তীতে নাম কি হয়েছে? নিউটন, মাথায় রাখিস এগুলা। তো কোনো কিছুই এগুলা বইয়ের ভিতরে লেখা থাকে না, ওনারা যেগুলা বই লিখছিল আর কি, পরবর্তীতে আমরা যখন ওগুলাকে উৎসর্গ করে ঠোরে আজকে স্ট্যান্ডার্ডটি এখানে এসে দাঁড়াইছে। ওকে, তাহলে বলে, ইফ এ বডি, ইফ এ বডি ইজ অ্যাট রেস্ট, যদি রেস্টে থাকে বডিটা, ঠিক আছে, অর মুভিং উইথ কনস্ট্যান্ট, মুভিং উইথ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট velocity, then it remaining rest or moving in, moving with constant velocity in a straight line, কতক্ষণ চলবে? till no external force is applied. Okay, till no external force is applied. Okay, it is, it is known as law of inertia. ঠিক আছে, তাহলে it is valid for all inertial frame of reference. এবার শোন,
কয়টা ইম্পর্টেন্ট জিনিস আমি এখানে বলতেছি, সবাই একটু মনোযোগ দে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, যেগুলো তোরা পরবর্তীতে যখন কাউকে পড়াবি না বা ইন্টারভিউ যখন দিবি না, বহুত এইটাতে কোশ্চেন ধরবে। আমি তোদের বলি, আমি যে মাস্টার্স করছিলাম না, আমাদের ডিপার্টমেন্টের সব থেকে কঠোর একটা স্যার ছিল, সেটা হচ্ছে আরএস স্যার। আরএস স্যারের ইন্টারভিউ যদি তোরা কেউ দিতে গেছিস, মানে ঠিক করেই নেয়, যতক্ষণ অ্যান্সার দিবি অতক্ষণ কোশ্চেন করবো। মানে স্যারটা সেই খারুস, সেই খারুস, কিন্তু পড়াশোনার দিক থেকে সেই কনসেপচুয়াল লোক। মানে আমার জীবন চেঞ্জ করে দেওয়া একটা স্যার। যেটা কি করতো বলতো, দৈনিক দিনে ক্লাস ছিল, আমাদের ক্লাস কেমন ছিল, সকাল 8টা থেকে ক্লাস শুরু হইতো, আর বিকাল দৈনিক 5টা 6টা অব্দি চলতো সন্ধ্যা। ওকে, মাঝখানে অবভিয়াসলি ইয়ে ছিল, টিফিন ব্রেক ছিল। তো লাঞ্চ ব্রেকে এসে আমরা লাঞ্চ ফাঞ্চ করি। তারপরে ওই স্যারটার মুড হইতো, দৈনিক 6টার সময় আসলি ডিপার্টমেন্ট থেকে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটা কপি টপি খাইতে যাবি, দেখবি টুক করে মেসেজ আসলো তোদের গ্রুপে, বা হচ্ছে মেল আসলো, বলে ঋতুপর্ণ শর্মা স্যার আর এস স্যার এখন কি করবে হচ্ছে ক্লাস নিবে। কয়টা থেকে ক্লাস? রাত্রিবেলা 11টা থেকে শুরু হবে। তো রাত্রি 11টা থেকে দৈনে 1টা অব্দি ক্লাস চলতেছে। হ্যাঁ, তো এক্সট্রা ক্লাস ওনার। তো এক্সট্রা ক্লাসে এত কিছু শেখাইছে ওই স্যার, না আমি তোদের গ্রাফ করাইলাম না 2 দিন আগে, আমি ওই স্যারকে আমি প্রত্যেকবার পড়ানোর সময় আমি বলি, তোদের এবার বলতে ভুলে গেছি, গ্রাফে তোদের মাল্টিপ্লিকেশন শেখাইছি না ভাই? গ্রাফের মাল্টিপ্লিকেশনের কনসেপ্ট আমাকে প্রথমবার, তার আগে কেউ কোনোদিন আমাকে শেখায় নাই। ওই স্যার আমাকে একদিন এমন করে, আমার মনে আছে এখনো, রাত্রিবেলা 1টার দিকে শেষ হলো আমাদের ক্লাস। তো স্যারের আমাদের তখন হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়াচ্ছিল মেবি, হ্যাঁ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। তো আমি স্যারকে বলছিলাম, স্যার এমন টেন হাইপারবোলিকের গ্রাফ আপনি কেমন করে বানাইলেন এত ইজিলি? বলে যে এমন এমন করে হয়, তারপরে আমাকে সাইন কসের গ্রাফ দিয়ে ড্র করে তারপর ওগুলো হচ্ছে মাল্টিপ্লিকেশন করা শেখাইছে আর কি। তো ওই দিন আমার মাথা যে ব্লো করছে, ওর পর থেকে আমি গ্রাফের ইয়ে হয়ে গেছি, ফিদা হয়ে গেছি। বলে ও গ্রাফ এমন করে করা যায়, মাল্টিপ্লিকেশন করে করা না, তাই না? আজ তোদের যে স্পেশাল ফাংশনে গ্রাফ শেখাইছি, কত ইজি ভাবে শেখাইছি, মানুষ মরে যায় ওটা শিখতে শিখতে, গেস করা শুরু করে, বলে এটা এমন হবে, এটা এমন হবে। এমন হয় না, ওটার প্রপার নিয়ম আছে। আমাকে ওই স্যার হচ্ছে শেখাইছে। তো প্রথমবার আমি যখন গ্রাজুয়েশনে পড়ছিলাম, তোদের আজকে যে জিনিসটা শেখাইলাম না, আমি মাস্টার্সে গিয়ে শিখছি ওইটা জিনিস। ওকে, তো ওই স্যার না শেখাই তো আজকে হয়তো আমার ওইটা মাথাতেই আসতো না কনসেপ্টটা। তো আমার ওই স্যার আর কি বহুত, যাই হোক। তো ওই স্যারের আমার মনে আছে একবার আমার কপালে পড়ছে ওই স্যারের ইন্টারভিউ, ভাইবা। আর ওই স্যারের ভাইবা পড়া মানে সব স্টুডেন্ট শেষ, আমিও শেষ হয়েছিলাম। এখন বড় কথা বলতেছি, বা তখন না ভিতরে ভিতরে তো শেষ, বলে গেল নাম্বার, টাটা বাই বাই, ঠিক আছে। তো ওই স্যারের কোশ্চেনও এমন করতো, ওই স্যারে এমন এমন কোশ্চেন করতো, করে বলতো যে ওপেন বুক টেস্ট, চল বই থেকে খুঁজে লেখ। তারপরে যদি তবু পাওয়া যাইতো না, বলে নে গুগল থেকে লেখ। তখনকার দিনে চ্যাট জিপিটি ছিল না, মাথায় রেখেছি, গুগল থেকে লেখ। তারপরে ওগুলোর থেকেও খুঁজে পাওয়া যেত না, এমন ধরনের কোশ্চেন করতো। তো আলাদাই লেভেলের কোশ্চেন করতো ওই স্যার। যদি পরীক্ষা নিত না, জন্য 40-র মধ্যে পরীক্ষা নিত, সবাই জানে তিন, যদি 3 পাস, ঠিক আছে, 1 পাস 2 পাস মানে ভালো নাম্বার পাইছিস। ওকে, কারণটা ওইখানে জিরো পাইলেও মাঝে মাঝে তুই বুঝবি যে হ্যাঁ পাস তো করে যাবি, নেগেটিভ না পাইলে হলো। ওকে, তো ওই স্যারের কোশ্চেন এমন হইতো, কেউ যদি বললাম না, কেউ যদি 3 পাইছে, ও শান্তি, কিছু একটা গ্রেড পাইলাম আমি, এমন কোশ্চেন করতো ওই স্যার। তো ওই স্যারের যেটা বলতেছিলাম, ওইখানে এমন হচ্ছে আমাকে নিউটন ল থেকে কোশ্চেন ধরা শুরু করছিল, বাট আমার নিউটন লর কনসেপ্ট হচ্ছে ক্লিয়ার। তো আমি তোদেরকে শেখাইতেছি, ভালো করে দেখ কি কি কোশ্চেন গুলো করছিল ওই স্যার, আমি তোদেরকে আজকে এখন শেখাইতেছি। হ্যাঁ, দেখ এইখানে কি বললো, নিউটনসের যদি ফার্স্ট ল দেখি, ফার্স্ট লতে বলতেছে কোন বস্তু, রেস্টে থাকা বস্তু চিরকাল রেস্টে থাকবে। আর হচ্ছে কি হচ্ছে, যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে থাকা কোনো বডি থাকে, কোনো অবজেক্ট থাকে, সেটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে স্ট্রেট লাইন বরাবর চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। ঠিক আছে, ওটার জন্য এক্সট্রা কোনো ফোর্সের দরকার পড়বে না। এবার ওইখানে একটা কোশ্চেন আসে, বলে সেকেন্ড ল কি বলে বলতো? সেকেন্ড ল কি বলে? সেকেন্ড ল বলে যে কোন বস্তু যদি ভর অপরিবর্তিত থাকে, তোরা বলছিস না ভর অপরিবর্তিত থাকে, তাহলে ওই বস্তুর উপর যে কি ভরবেগের পরিবর্তন ওই বস্তুর উপর প্রযুক্ত বলের কি হচ্ছে সমানুপাতিক, এবং যেই দিকে বল প্রযুক্ত হবে বস্তুটা কি হচ্ছে ত্বরণ ওই দিকেই হবে। ভরবেগের পরিবর্তন যেই দিকে হবে বস্তুটার কি হবে, বল ওই দিকেই প্রযুক্ত হবে, বা যেদিকে বল প্রযুক্ত হচ্ছে ওই দিকেই কি হচ্ছে ভরবেগ পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, তো ওইখান থেকে যেটা রাশিমালা আসে সেটা এফ ইকুয়াল টু কি আসলো, ডিপি বাই কি আছে, ডি টি আসলো। ঠিক আছে না, এতটুকু আসলো। এবার আমি কি বলছিলাম, তোরা দেখবি যখন বাংলায় কথা বলিস, দেখবি যে
বলে যে ভরবেগ অপরিবর্তিত রেখে। কারণটা যখন ক্লাসিক্যাল মেকানিক্স আমরা পড়াশোনা করতেছি, ক্লাসিক্যাল মেকানিক্স এর ক্ষেত্রে ভেলোসিটি কি হয়, খুব কম হয়। আমরা জানি যে কোনো বস্তুর ভর কি হয়, মাস কি হয়, m0/√1 - v²/c²। তাহলে এই এই যে মাসটা আছে এটাকে বলা হয় রেস্ট মাস, অর্থাৎ কোনো বস্তু যখন রেস্ট অবস্থায় থাকে, ওকে, রেস্ট মাস। আর এটাকে বলা হয় ডাইনামিক মাস বা রিলেটিভিস্টিক মাস। ডাইনামিক মাস যখন বস্তুটা কি হচ্ছে, মোশনে থাকে। আর যখন ফোর্স লাগে, ফোর্স লাগার পর বস্তু মোশন করে কি করে না করে, তাহলে মোশন করলে কোন মাসটা আসবে, এই মাসটা আসবে, ঠিক আছে। তাহলে এই মাসটা কার উপর ডিপেন্ড করতেছে, ভেলোসিটির উপর ডিপেন্ড করতেছে। তাহলে ভেলোসিটি আসা শুরু করলে এ কি করবে, চেঞ্জ হওয়া শুরু করবে। অর্থাৎ ভেলোসিটি যত চেঞ্জ হবে, এটা যত চেঞ্জ হবে, এটাও কি হবে, চেঞ্জ হবে। এবার কিন্তু ইন ক্লাসিক্যাল মেকানিক্স, আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডে ভেলোসিটির মান খুব কম হয়। যখন একটা সাপোজ কথার কথা খুব স্পিডের কিছু নিলি, সেটাও কত হচ্ছে, ধরি না 1000 কিলোমিটার, 1000 কিমি/আওয়ার বেগে যাইতেছে, সেটাও ভ্যালু অনেক কম। এটা সি এর ভ্যালু কত, 3 × 10⁸ সেকেন্ডে এত যাচ্ছে, আর এটা এইটুক যাইতেছে। তার মানে এই দুটাকে যখন ভাগ করবি, এটার মান কি হয়, নিয়ারলি ইকুয়াল টু 0 হয়ে যায়। তাহলে এটা যদি 0 হয়ে যায়, তাহলে কি আসতেছে, m = m0/√1 - 0। তাহলে কত আসছে, m = কত আসতেছে, m0 আসতেছে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে বলতো, কম ভেলোসিটির ক্ষেত্রে, যখন ভেলোসিটি কম, তখন ভর কি হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ ভরের কি আসতেছে না, চেঞ্জ আসতেছে না। তার জন্য কথাটা লিখতেছি ভরবেগ অপরিবর্তিত রেখে। লেখার সাহস কেন পাইলাম, কারণটা আমরা আশেপাশে যা কিছু দেখতেছি, যা কিছু অবজারভেশন করতেছি, মাথায় রাখিস নিউটন ছিল 1600 খ্রিস্টাব্দে কথা বলতেছি, 1700 খ্রিস্টাব্দে কথা বলতেছি, আশেপাশে যা কিছু দেখতেছে তখন কি করতেছে হচ্ছে, মানে মোটামুটি এগুলা নর্মাল জিনিসগুলা। লাইটের ক্ষেত্রে আবার বলিস না, ওটা তো আলাদাই কনসেপ্ট, না। তো এটার ক্ষেত্রে কি হচ্ছে, যার বেগ অনেক অনেক কি হচ্ছে, কম, তাদের ক্ষেত্রে মাস কি থাকে, ধ্রুবক থাকে, অপরিবর্তিত থাকে। তাহলে মাস যদি অপরিবর্তিত থাকে, তাহলে কি দাঁড়াইলো এটা, এফ ইকুয়াল টু এটার থেকে দাঁড়াইলো d/dt, ভেক্টর ভেক্টর দিয়ে লিখতে পারিস ইচ্ছা। তাহলে এম ইন্টু কত হয়, ভি। তাহলে কি হচ্ছে, কত হবে, ডিএম বাই কত হচ্ছে, ডিটি ইন্টু ভি, প্লাস কত আসবে, এম ইন্টু কত হচ্ছে, ডিভি বাই ডিটি। তাহলে ভর অপরিবর্তিত মানে এম কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়, 0। তাহলে কত আসলো, এফ ইকুয়াল টু 0 প্লাস এম ডিভি বাই ডিটি, মানে কি বলতো, সময় সাপেক্ষে বেগের পরিবর্তন, মানে কি হচ্ছে, অ্যাক্সিলারেশন। তাহলে এফ ইকুয়াল টু কত হচ্ছে, এম ইন্টু এ। সুন্দর ফর্মুলাটা গেল, ওকে। এবার দেখ জটিল ইন্টারেস্টিং জিনিসটা বলতো, ফার্স্ট ল কি বলে, ফার্স্ট ল বলে স্থির বস্তু চিরকাল কি থাকবে, স্থিরই থাকবে। স্থির বস্তু মানে বেগ কত, 0, বেগ 0। তাহলে দেখ ফার্স্ট ল আমরা আলোচনা করি, এটা থেকে আলোচনা করতেছি, হ্যাঁ, ফার্স্ট ল থেকে, ফ্রম ফার্স্ট ল, হ্যাঁ। দেখ ইফ ভি ইকুয়াল টু কত হয়, স্থির বস্তু মানে ভি ইকুয়াল টু 0। তাহলে ভি 0 হলে এটাকে ডেরিভেটিভ কর, কত আসবে, এটা তো এফ ইকুয়াল টু এটাই তো পড়ে থাকলো, এটা ইকুয়াল টু কত লেখা যায়, এম ডিভি বাই কত লেখা যায়, ডিটি তো লেখা যায় না, লেখা যায় তো। তাহলে ভি যদি 0 হয়, 0 ডেরিভেটিভ কত আসবে, 0 আসবে। তাহলে এফ ইকুয়াল টু কত, 0। তাহলে যার ভেলোসিটি 0, তার ফোর্স কত, 0। তাহলে এই চেয়ারটার উপর আমি যদি ফোর্স না লাগাই, চেয়ারটা কি থাকবে, রেস্টে থাকবে, থাকবে না। তাহলে রেস্টে বস্তু চিরকাল কি আছে, রেস্টেই আছে। এবার শোন, আর একটা কথা কি বলছে, যদি ইউনিফর্ম ভেলোসিটি হয়, তাহলে ভি যদি ইউনিফর্ম হয়, ইউনিফর্ম মানে কি, সময় সাপেক্ষে বেগের পরিবর্তন হয় না, তাহলে ভি ইকুয়াল টু কি হচ্ছে, কনস্ট্যান্ট। ইউনিফর্ম মানে কনস্ট্যান্ট তো, তাহলে এটা মানে কি, ডিভি বাই ডিটি ইকুয়াল টু কত, 0। এটা এইখানে বসায় দে, এটার মান কত আসলো, 0। সুতরাং এফ ইকুয়াল টু কত গেল, 0। তাহলে কোন অবজেক্টের যদি ইউনিফর্ম ভেলোসিটিতে থাকে, তারও উপর কি হচ্ছে, কোনো ফোর্স লাগে না, তাহলে ও সরলরেখায় চলতে থাকবে। তাহলে বলতো এই দুটো কথাই আমি কই থেকে লিখতে পাইলাম, সেকেন্ড ল থেকে লিখতে পাইলাম না। তাহলে ফার্স্ট লর কি দরকার ছিল, দরকার কি ছিল, এটা হচ্ছে কোশ্চেন ছিল। সেকেন্ড লর ভিতরেই তো এইগুলো কথা লুকে আছে, তাহলে এক্সট্রা করে ফার্স্ট ল কিসের জন্য দিতে লাগলো, ওকে। তোরা যদি সেকেন্ড লটাকে একটু অ্যানালাইসিস করবি, তাহলেই পাইতেছিস যে সেকেন্ড লর ভিতরে ফার্স্ট ল সবকিছু লুকে আছে। তাহলে এক্সট্রা করে আমরা ফার্স্ট ল দিলাম কেন, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলা তোদের ইন্টারভিউতে জিজ্ঞেস করবে, ওকে। ফার্স্ট ল দিয়ে চলে যাইতে, মানে সেকেন্ড ল দিয়ে চলে যাইতেছে, তাহলে এটা তোর কি দরকার পড়লো, ফার্স্টে ওইটাই কেন লিখলো।
নিউটনস কিন্তু মাথায় রাখিস, ফার্স্টেরটা ফার্স্টেই লিখছে, সেকেন্ডেরটা সেকেন্ডেই লিখছে, থার্ডেরটা থার্ডেই লিখছে। তা ফার্স্টের লর দরকার পড়লো কেন? ওইটা ছাড়াও তো চেলে দিতে পারতো, ফালতু বলতো নাম, ও যেটুকু খারাপ হয়েছে ওইটুকু হইতো না, মানে গ্যালিলিওর কাছ থেকে নিছে, কারণ এইটা দিয়ে তো এক্সপ্লেন করতেই পাইতেছে। ওকে, তো এইটা হচ্ছে ইন্টারেস্টিং জিনিস। জুবের কি বললি? সেকেন্ড ল থেকে ফোর্সের ডেফিনেশন পাই, কিন্তু ফার্স্ট ল থেকে পাই না, আবার ফার্স্ট ল থেকে ফ্রেম অফ রেফারেন্সের কনসেপ্ট পাই। হ্যাঁ, ভেরি গুড। ওকে, তো এবার বোঝার চেষ্টা কর, এই যে জিনিসটা আছে না, অ্যাকচুয়ালি ফার্স্ট ল আমাদের ফোর্সের ডেফিনেশনই দেয়নি। ফোর্সের ডেফিনেশন আমরা চাচ্ছিলাম, প্রপার ডেফিনেশন চাচ্ছিলাম, তো ফোর্সের প্রপার ডেফিনেশন কে দেয় হচ্ছে আমাদের সেকেন্ড ল। ওকে, কিন্তু আমাদের দরকারই তো ছিল ফোর্সের ডেফিনেশন, তাহলে ফার্স্ট ল কিসের জন্য দরকার পড়লো? ফার্স্ট ল দরকার ছিল হচ্ছে নিউটনসের ক্লেভারনেসের জন্য। নিউটনস কি বুদ্ধিমত্তার লোক ভাব, নিউটন জানে ওর ইকুয়েশন সব জায়গায় সত্য হবে না, ওই জন্য উনি কি করছে, একটা লাইন অ্যাড করে দিছে। ঠিক আছে, ঠিক আছে, আমি এই কথাটা যে লিখলাম না, এটা কিন্তু নিউটনস লেখে নাই। ওকে, এই কথাটা, এই লাইনটা যে আছে না, এই লাইনটা অ্যাকচুয়ালি এইটারই সারমর্ম, এটা সারমর্ম, এইটা লাইন। নিউটনস কি বলছে, ও জানে ওর ল সব জায়গায় ভ্যালিড না, ওর ভ্যালিডিটি ঠিক করছে, যে নিউটনস ল পরে যে দুইটা ল দিতেছে, ওই দুইটা ল কোথায় ভ্যালিড হবে, ওর ভ্যালিডিটিটা কোথায় আছে, এইখানে আছে, এই যে ওয়ার্ডটা, এটা ভ্যালিডিটি দিতেছে। অর্থাৎ ফার্স্ট ল কি করে, ফার্স্ট ল সেট করে দেয়। আমি বললাম না ক্লাসিক্যাল মেকানিক্স এর একটা লিমিটেশন আছে, ওর বাইরে কোশ্চেন করলে আমি অ্যান্সার দেবো না, ঠিক তেমনই নিউটনস বলছে, বলে ভাই আমার ল গুলো যদি লাগাইতে চাস, এই ল যদি ইউজ করতে চাস, তাহলে আমার এই যেটা এরিয়া আছে, যেটা হচ্ছে এইখানে ঠিক করে দিছে, এই এরিয়াটা আছে, এর বাইরে গিয়ে আমার ল লাগাবি, কাজ করবে না। ওকে, তো এই এরিয়াটা কি, এই এরিয়াটা ভালো করে যদি বুঝিস, এটাই কিসের ডেফিনেশন দিছে, ইনার্শিয়ালের ডেফিনেশন দিছে। আর ইনার্শিয়া বলতে কেমন ইনার্শিয়া, ঠিক আছে, অর্থাৎ এখান থেকে একটা কিসের কনসেপ্ট আছে, ফ্রেম অফ রেফারেন্সের কনসেপ্ট আছে। তো ফ্রেম অফ রেফারেন্স দুই ধরনের হয়, একটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, একটা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। নিউটনস ল বলছে যে আমার যে সূত্রগুলো থাকবে সেটা কোথায় প্রযোজ্য হবে, ফ্রেম অফ ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, যেটা বাংলায় তোরা বলতে জড়ত্বীয় নির্দেশতন্ত্রে কি আসবে হচ্ছে স্যাটিসফাই হবে। তো এটা জড়ত্বীয় নির্দেশতন্ত্রের অ্যাকচুয়ালি ডেফিনেশন, এটা কেমন করে আমি বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, এটা ইন্টারেস্টিং জিনিস, বস। তাহলে নিউটনস ল কেমন করে ভ্যালিডিটি ঠিক করলো, দেখ ফ্রেম অফ রেফারেন্স, ইনার্শিয়াল ফ্রেম অফ, নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স মানে কি একবার বোঝাই আমি তোদের। হ্যাঁ, তাহলে ফ্রেম অফ রেফারেন্স, ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে দুই দুই প্রকার, একটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, আর একটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তাহলে একটা কি হচ্ছে জড়তীয় নির্দেশতন্ত্র, আর একটা অজড়তীয় নির্দেশতন্ত্র। এই যে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স আছে না, এইখানেই শুধুমাত্র কি হচ্ছে নিউটনসের ল স্যাটিসফাই করে। ওকে, নিউটনস ল ভ্যালিড। ওকে, আর এইখানে নিউটনস ল ডাজ নট ভ্যালিড। নিউটনস বলতে নিউটনসের মোশন লর কথা বলতেছি। হ্যাঁ, নিউটনস ল ডাজ নট ভ্যালিড। তো মাথায় রাখিস নিউটনস ল যে, তাহলে এই পাশে এমন করে বলতে পারি না, যেই ফ্রেমে নিউটনস ল ভ্যালিড তাকে কি বলি, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বা জড়ত্বীয় নির্দেশতন্ত্র। যেই ফ্রেমে নিউটনস ল ভ্যালিড না, তাদের আমরা কি বলি, নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। ক্লিয়ার? এবার দেখ ভালো করে, তোদের কেমন করে বুঝবি কোন একটা ফ্রেম ইনার্শিয়াল না নন ইনার্শিয়াল? ওকে, চিনবি কেমন করে, শোন এদিকে পরে লেগেছ, হ্যাঁ সবাই মনোযোগ দে। কেমন করে বুঝবি একটা ফ্রেম ইনার্শিয়াল ফ্রেম না নন ইনার্শিয়াল ফ্রেম? এটা চেনার জন্য শোন কি করবি, যদি কোনো ফ্রেমে, ঠিক আছে, অ্যাক্সিলারেশন না থাকে, তখন তাকে কি বলবো হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স।
আর কোন ফ্রেমে যদি ত্বরণ থাকে, অ্যাক্সিলারেশন থাকে, তখন তাকে কি বলবো? নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ঠিক আছে, তাহলে কিচ্ছু না, একটা ফ্রেমে যাবি, ফ্রেমে গিয়ে বসবি। ঠিক আছে, ফ্রেমে বসার পর দেখবি যে ইনার্শিয়াল না নন ইনার্শিয়াল। ওকে, যদি ইনার্শিয়াল হয়, ঠিক আছে, ইনার্শিয়াল হলে ওই ফ্রেমে কি থাকবে না, কোনো ফোর্স থাকবে না, সরি কোনো ত্বরণ থাকবে না। ত্বরণ থাকবে না মানে কি হচ্ছে? ফোর্স থাকবে না। আর যদি কি হচ্ছে, ত্বরণ থাকে, অ্যাক্সিলারেশন থাকে, তাহলে ওইটা কি হবে? নন ইনার্শিয়াল ফ্রেম। তাহলে কিচ্ছু না, তুই যাবি একটা ফ্রেমে বসবি, ফ্রেমে বসার পর দেখবি এখানে অ্যাক্সিলারেশন আছে কি নাই। তাহলে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স চেনার বুদ্ধি কি হচ্ছে? অ্যাক্সিলারেশন ইকুয়াল টু কত হবে? অ্যাক্সিলারেশন এ ইকুয়াল টু কত হবে? 0 হবে। তাহলে যে সমস্ত ফ্রেমের অ্যাক্সিলারেশন 0 তাদের কি কি বলি আমরা? ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। আর যেগুলো ফ্রেমের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন আছে, অ্যাক্সিলারেশন আছে, তাহলে এ নট ইকুয়াল টু 0, তাদেরকে কি বলবো? হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তাহলে এইবার উল্টা পাশ থেকে কথাটা শুনতো, এদিকে দেখ একটু, সবাই তাকা একটু কিউটসার দিকে, সুন্দর সুন্দর চোখগুলো নিয়ে, সুন্দর চোখগুলো নিয়ে তাকা একটু এদিকে। তো এখানে কি হচ্ছে, দেখ মনটাকে ওইদিকে লেগিস না, সব থেকে কিউট লোক এইদিকে, হ্যাঁ সবাই এইদিকে ফোকাস করবে। তাহলে এইদিকে দেখ, যদি দেখিস অ্যাক্সিলারেশন 0 মানে ফোর্স কত? 0। অ্যাক্সিলারেশন 0 মানে ভেলোসিটি কত? ওয়াই 0, নয়তো বা কি হচ্ছে? কনস্ট্যান্ট উইথ টাইম। এটা কথা বুঝিস তো? অ্যাক্সিলারেশন এ মানে কত হচ্ছে? ডিভি বাই ডিটি। এটা 0 মানে কি? ভি এর ভ্যালু কি হবে? ওয়াই 0 হবে, নতবা ভি এর ভ্যালু কি হবে? কনস্ট্যান্ট উইথ টাইম হবে। কারণ ডেরিভেটিভ কখন 0 হয়? জিরোর ডেরিভেটিভ 0 বা কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। তাহলে শোন এইদিকে দেখ, যদি কোনো ফ্রেমে অ্যাক্সিলারেশন কত হয়, বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই, অবভিয়াসলি এক্সটার্নাল ফোর্স আমরা অ্যাপ্লাই না করার কথা বলতেছি, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলে তো হবেই। তো এটা মাথায় রাখিস, যখন এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা সত্ত্বেও ত্বরণ কত আসবে? 0 আসবে, তাকে বলবো আমরা হচ্ছে ইনার্শিয়াল। আর এটা হচ্ছে যখন ত্বরণ থাকবে তখন বলবো নন ইনার্শিয়াল। তাহলে দেখ এইখানে অ্যাক্সিলারেশন যেহেতু 0 আসতেছে, তার মানে এইখানে থাকা অবজেক্টের ভেলোসিটি কত হবে? হয় 0 মানে রেস্টে, বা মুভ করলে কি করবে? উইথ কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে। ওকে, তার মানে এটা না, রেস্টে থাকলে রেস্টে, আর মুভ করলে কি করবে? স্ট্রেট লাইন বরাবর কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতে থাকবে। ঠিক আছে, কথাটা বুঝছিস? কনস্ট্যান্ট স্পিডে স্ট্রেট লাইন বরাবর মুভ করতেই থাকবে। তার জন্য এইখানে কি করতেছে? নিউটনস ল ভ্যালিড। কিন্তু এইখানে তুই ভাব ভালো করে, এইখানে ক্ষেত্রে কি হচ্ছে? এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করা সত্ত্বেও কি আসতেছে? ত্বরণ আসতেছে। তাহলে ত্বরণ যদি আসতেছে, তার মানে কি হচ্ছে? কোনো একটা বল বাইরে থেকে ফোর্স না দিলেও কি করতেছে? ও মুভ করতেছে। তার মানে এখানে নিউটনস ল ভ্যালিড? ভ্যালিডই না, এদের বলবো নন ইনার্শিয়াল ফ্রেম। দুটো এক্সাম্পল দেই, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, শোন দুটার এক্সাম্পল। এটার ক্ষেত্রে তো সিম্পল এক্সাম্পল। আমি কি বলতেছি? পৃথিবীর উপর আমি এই বোর্ডটাকে রেখে দিছি, বোর্ডটাতে কোনো এক্সটার্নাল ফোর্স আমি দেই নাই। তাহলে বোর্ডটাতে যেহেতু কোনো এক্সটার্নাল ফোর্স দেইনি, তাহলে বোর্ডটা যেখানে ওখানেই আছে না? তার মানে এইখানে নিউটনস ল ভ্যালিড আছে কি নাই? আছে। ঠিক আছে না, নিউটনস ল ভ্যালিড। এবার শোন, আমি একটা উদাহরণ দেই। তুই একটা কারের ভিতরে আছিস, সুন্দর কিউটসা কারের ভিতরে আছিস না? তাহলে এটা একটা কিউটসা কার আছে, কার এদিকে লুকিং গ্লাস ট্লাস আছে। ওকে, সুন্দর কার আছে। এবার ড্রাইভার এইদিকে আছে না? এবার এখানে প্রচুর গুলো এমন করে সিট আছে। হ্যাঁ বাসেই ধর। Okay. তো চলন্ত বাসের মধ্যে আসিস, সিটের মধ্যে বসে আছিস। এবার চলন্ত বাসের ভিতরে একটা বল রেখে দিছিস। হ্যাঁ, তাহলে বলটা যদি রেখে দিস, চলন্ত বাস, আর কেমন চলন্ত বাস? ইউনিফর্ম ভেলোসিটিতে চলতেছে। তাহলে এদিকে শোন, এটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাইতেছে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাইতেছে একটা চলন্ত বাস এই ডিরেকশনে। এবার বল রেখে দিছিস, বল রাখার পর কি করছিস হচ্ছে? চলতেছে। তার মানে বলের সঙ্গে সঙ্গে একটা জিনিস মাথায় রাখিস, বলের সঙ্গে সঙ্গে, ওই বল বলতে ক্রিকেট বলের কথা বলতেছি, হ্যাঁ, ফোর্স হলে ফোর্স বলবো, আর ক্রিকেট বলের বল বলবো, হ্যাঁ। তাহলে একটা গোল ক্রিকেট বল রেখে দিছিস, এবং এইখানে কি করতেছিস হচ্ছে? চলন্ত বাস একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলতেছে। এবার হঠাৎ করে কি করলো হচ্ছে? ড্রাইভার ব্রেক ধরলো। ব্রেক ধরার সঙ্গে সঙ্গে কি হবে? বলটা কোন দিকে যাবে?
সামনের দিকে চলে যাবে। ঠিক আছে, এবার বলতো বলের উপর এক্সটার্নাল কোনো ফোর্স লাগছে? বলের উপর এক্সটার্নাল ফোর্স লাগাই নেই না ক্রিকেট বলটার উপর, কিন্তু তারপরেও ও সামনের দিকে চলে গেল, মানে ও ত্বরণ অ্যাক্সিলারেশন আসছে কি আসে নাই? আসছে। তাহলে যেহেতু এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই না করেও অ্যাক্সিলারেশন আসছে, তার মানে ওটা কি ফ্রেম? নন ইনার্শিয়াল ফ্রেম। এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি নাই, কিন্তু এখানে কি আসছে? অ্যাক্সিলারেশন চলে আসছে। তাহলে ওই চলন্ত বাসের ভিতরে নিউটনস ল কাজ করবে? আনসার হচ্ছে না। তার জন্য কোনোদিনও চলন্ত বাসের ভিতরে নিউটনস ল অ্যাপ্লাই করতেই যাইস না। তোদের যখন ক্লাস 12 পড়িস, নিট জেইর জন্য পড়িস, অঙ্ক করার সময় সাবধান, চলন্ত বাস থাকলে কোনোদিনও ওইখানে কি করতে পারবি না, হচ্ছে নিউটনস ল অ্যাপ্লাই করতে পারবি না। কারণ ওইটা একটা নন ইনার্শিয়াল ফ্রেম। নন ইনার্শিয়াল ফ্রেমের ক্ষেত্রে কেমন করে নিউটনস ল কাজ করবে? নিউটনস ল ভ্যালিডই না। তো চলন্ত বাসের অঙ্কতে নিউটনস ল কাজ করতে পারবি না। কিন্তু শোন ভালো করে, আমরা তো মানুষ, ঠিক আছে, হ্যাঁ, তো আমরা তো মানুষ, শোন, আমরা মানুষ যেহেতু, তার মানে কিছু তো বুদ্ধি করি। তো ওই জন্য মাথায় রাখিস যে নন ইনার্শিয়াল ফ্রেম, চলন্ত বাসে কি অঙ্ক করিস না? করছিস তো 12-এ ভাব, 11-এ ভাব, কত অঙ্ক করছিস চলন্ত বাসের ভিতরে। এর জন্য কি করি, বুদ্ধি করার জন্য, নিউটনস লকে ভ্যালিড করার জন্য, তখন আমরা কি করি, সিউডো ফোর্সের কনসেপ্ট অ্যাপ্লাই করে দিই। তো সিউডো ফোর্স কিসের জন্য আসে? ওই চলন্ত বাস নন ইনার্শিয়াল ফ্রেমে নিউটনস ল কাজ করতেছে না, ওটাকে কাজ করানোর জন্য একটা অলিক বল নিয়ে আসি, যেটা বল নাই বাস্তবে, নিয়ে এসে আমরা ম্যাথামেটিক্যালি বলি, বলে হ্যাঁ হবি, এবার ওইটা দিয়ে অঙ্ক করব। ঠিক আছে, মাথায় রাখিস। তো নন ইনার্শিয়াল ফ্রেম বা চলন্ত বাসটা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ওই জন্য সিউডো ফোর্স আসে। ওকে, এবার দেখ, শ্রী তোমার একটা কোশ্চেন ছিল যে পৃথিবী তো চলতেছে, রোটেট করতেছে, তাহলে পৃথিবীরও তো হচ্ছে একটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম হওয়া উচিত, ওরও তো ত্বরণ আছে। কথাটা সত্যি কথা, কারণ পৃথিবীও কি করতে, রোটেট করতেছে। তাহলে রোটেট করতেছে, ওরও কি আছে, অ্যাক্সিলারেশন আছে। তাহলে ও কি করবে, একটা নন ইনার্শিয়াল ফ্রেম। কিন্তু পৃথিবী এত স্লোলি স্লোলি ওর অ্যাক্সিলারেশন, মানে রোটেট এত স্লোলি করতেছে, আর ওর অ্যাক্সিলারেশন এত কম এত কম এত কম, নিয়ারলি ইকুয়াল টু কত ধরি আমরা? 0 ধরি। ঠিক আছে, তার জন্য পৃথিবীকে একটা কি ধরি, ইনার্শিয়াল ফ্রেম হিসেবে কনসিডার করি। কিন্তু পৃথিবী ইনার্শিয়াল ফ্রেম এক্স্যাক্টলি তো না, কিন্তু ওকে। এবার এই যে অ্যাবসলিউট এক্সাক্ট ফ্রেম, ইনার্শিয়াল ফ্রেম কোথায় আছে, কেমন আছে, এটা আমরা কোথায় খুঁজবো? যখন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়বো, ওখানে ডিটেলসে আলোচনা করবো ওগুলা। ওকে, মাথায় রাখিস। তো এইটা বুঝছিস। আর এগুলা জায়গার ক্ষেত্রে তো বললাম রেস্টের আগে ও হচ্ছে রেস্টেই থাকবে, তার জন্য নিউটনস ল কাজ করলো, তাহলে চলন্ত বাসে কাজ করবে না। তো এই যে ইনার্শিয়ার কনসেপ্টটা বললাম, ইনার্শিয়া কত ধরনের আমরা জানি? 2 ধরনের। একটা কি হচ্ছে, ইনার্শিয়া কত ধরনের? একটা ইনার্শিয়া ইন মোশন বা মোশনাল ইনার্শিয়া, আর একটা কি, ইনার্শিয়া ইন রেস্ট। ওকে, এই দুটো খুব ইম্পর্টেন্ট, শুন তো ভালো করে একটু, উদাহরণগুলো আগে শুনে নে। তোরা একটা জিনিস দেখছিস, গাড়িতে যখন সিটে বসিস, গাড়ির সিট কেমন থাকে? এমন থাকে। কেমন করে বসি আমরা গাড়ির সিটে বসি একটু? তো এমন করে হচ্ছে গাড়ির সিটে বসতেছি আমরা, পিছন পাশে কি থাকে আমাদের? হেলান দেওয়ার জায়গা থাকে, সাপোর্ট পিছন দিকে থাকে, সামনের দিকে সাপোর্ট থাকে? থাকে না, কিসের জন্য? কি কনসেপ্ট অ্যাপ্লাই করছে? উল্টাটাও তো হইতে পারতো না, যে সামনের দিকে সাপোর্ট থাকলো, পিছন দিকে খালি। কেন এমন, কিসের জন্য হয়? ওকে, সিম্পল কনসেপ্ট না, সবাই মোটামুটি বুঝছিস কি বলতে চাইতেছি। তো আমি কি করি হচ্ছে, এই দুটার গল্প বলতেছি, গাড়িটার গল্প। তো গাড়িটার গল্প কি, সাপোজ কথার কথা, হ্যাঁ, তানিশা ওর বয়ফ্রেন্ডের সঙ্গে, ঠিক আছে, লং, মানে লং ড্রাইভে যাইতেছে। হ্যাঁ, ওকে, এবার যখন যাবে, কেমন করে যাবে? তুই ধরলাম যে এখনো স্টুডেন্ট আছে, ধরি না এখনো অত নিজের পার্সোনাল গাড়ি ফাড়ি নাই, তো কি করতেছে, একটা হচ্ছে বাসে করে যাইতেছে। ওকে, তো এবার যেখানেই ডেটা যাইতেছে, দুইজনে যাইতেছে, পাশাপাশি বসে আছে। এবার তুই ভাব, প্রথম অবস্থায় গাড়ি একদম প্রথম থেকে প্রথম গল্প হবে, উঠলো, গাড়ি কি আছে, রেস্টে আছে। এবার গাড়ি যখন রেস্টে আছে, দুইজনে গিয়ে বসছে। রেস্টে থাকা বস্তু কি থাকার চেষ্টা করবে? বস্তু না, ওরা প্রাণী, হ্যাঁ, রেস্টে থাকা বস্তু
রেস্টে থাকা প্রাণী কি করার চেষ্টা করবে? রেস্টে থাকার চেষ্টা করবে। এবার হঠাৎ করে যখন গাড়িটা স্টার্ট দিবে, গাড়িটা কোন দিকে যাবে? সামনে যাবে। এবার তানিশেরা বস্তুরা, ঠিক আছে, কি করবে বলতো? রেস্টে থাকার চেষ্টা করবে। ওদের বডি কোথায় আছে? রেস্ট ইনার্শিয়া, ওদের রেস্টটা বজায় রাখার চেষ্টা করবে। যখন গাড়ি ছাড়বে, গাড়ি হঠাৎ করে সামনে চলে যাবে। গাড়ি হঠাৎ করে সামনে যাওয়ার জন্য কি হবে? ওরা রেস্টে থাকার চেষ্টা করবে, গাড়ি আগায় যাবে। তাহলে গাড়ি আগায় গেলে ওরা ওইখানেই আছে। তার মানে দেখতে কি লাগবে? ওরা পিছন দিকে হাইলে পড়লো। অ্যাকচুয়ালি কিন্তু ওরা পিছনে যায় নাই, গাড়ি আগায় গেছে, তার জন্য ওরা ওইখানেই আছে। কিন্তু গাড়ির সাপেক্ষে দেখলে ওরা কি হচ্ছে, এটা গেছে পিছনের দিকে চলে গেছে। তো কি করবে? পিছনের দিকে চলে যাবে। তাহলে হঠাৎ করে তুই ভাব, আমাদের মতো সিঙ্গেল লোক যারা আছে, আমাদের সিঙ্গেল লোকে আমাদের তো ধরার কেউ নাই। তো হঠাৎ আমরা বসে আছি, পিছনে যদি সাপোর্ট না থাকে, তাহলে গাড়ি স্টার্ট দিবে, পিছনে ধাক্কা খাবো, তাহলে পিছনে তো আমরা পড়েই যাব। তানিশের না হয় গিয়েছে, বয়ফ্রেন্ড আছে, ধরার জন্য লোক আছে, ঠিক আছে, না ধরলাম বয়ফ্রেন্ড হাট্টা কাট্টা পড়তেছে না, হ্যাঁ, তো তানিশের বয়ফ্রেন্ড আছে। তো তানিশের কপালে ভালো যে কি আছে, হঠাৎ করে কি হচ্ছে, রেস্টে অবস্থা থেকে গাড়ি ধাক্কা দিল, গাড়ি আগাচ্ছে, ও হচ্ছে পিছনে হারলো, ওকে পিছনে সাপোর্ট হিসেবে ওর বয়ফ্রেন্ড আছে। তা আমাদের সিঙ্গেল লোকের জন্য কি হবে? এই জন্য আমাদের কি হচ্ছে, পিছনে সাপোর্ট। ওকে, বুঝছিস? তো পিছনে আমরা ওই জন্য সাপোর্ট নিয়ে চলতেছি, যাতে কি হচ্ছে, গাড়ি চলার সঙ্গে পিছনে যে ধাক্কাটা খাবো, আমরা উল্টে না পড়ি। এবার চলতে আছে চলতে আছে চলতে আছে, সব ঠিকঠাক। হঠাৎ করে এখন কি করলো, গাড়ি ব্রেক ধরলো। এবার আমরা যখন চলতেছিলাম ইউনিফর্ম ভেলোসিটিতে চলতেছি, সব গল্প আমি ইউনিফর্মের রেসপেক্টে বলতেছি, হ্যাঁ, একটু আইডিয়ালিটি মানে নে, রিয়েলিটিতে হবে না। তো কি হচ্ছে, সামনের দিকে চলতেছে 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 চলতেছে, তো হঠাৎ করে গাড়ির ড্রাইভার দাদা ব্রেক ধরলো। ব্রেক ধরার সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করব, আর গাড়ি কি হয়ে গেছে, রেস্টে আসিয়ে গেছে। তো আমরা যে সামনের দিকে যাবো, ওই জন্য সামনে হাইলে পড়বো। তো তখন বাঁচার জন্য তো আছেই, অন্য মানুষের সিট ধরে থাকি, ঠিক আছে। বাট যাই হোক, সামনে হচ্ছে সাপোর্ট, হাত দিয়ে সাপোর্ট পাবো। পিছনে হাত নাই ভাই, পিছনে উল্টা ওদের পড়ে যায় না, মাথা টাথা ফাটবে। ওই জন্য ওই জন্য হচ্ছে পিছনে কি থাকে, আমাদের সাপোর্ট থাকে। ওকে, তাহলে এই যে দুইটা জিনিস বললাম, সেটা কি হচ্ছে, ইনার্শিয়ার ইনার্শিয়া ইন মোশন। তাহলে কোনটা এক্সাম্পল গেল? হ্যাঁ, গতিজাড্য বা ইনার্শিয়া ইন মোশন কোনটা তাহলে? তাহলে যখন হচ্ছে গাড়ি চলন্ত ছিল, ঠিক আছে, চলতে চলতে হঠাৎ থামলো, তখন আমরা কি হচ্ছে, সামনের দিকে গেলাম, গাড়ি ওইখানেই আছে। এটা হচ্ছে ইনার্শিয়া ইন মোশন। আর ইনার্শিয়া ইন রেস্ট কি? রেস্ট হচ্ছে ওই প্রথম গল্পটা, যেখানে তানিশা আর তানিশার বয়ফ্রেন্ড সুষ্ঠুভাবে বসে আছে, এবার গাড়ি কি হচ্ছে, চলা শুরু করবে। ঠিক আছে, বুঝছিস? ওকে, তো এটা হচ্ছে ইনার্শিয়ার গল্প গেল। ক্লিয়ার? তো এটা যদি বুঝিস, মাথার মধ্যে ঢুকতেছে তো, বেশি ইনফরমেশন যাচ্ছে না তো, একবার বুঝে নিস, হ্যাঁ। তাহলে আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা কর তোরা। আমি দুইটা ফ্রেম দেব, ফ্রেম দুইটা দেখা বলবি ফ্রেমটা ইনার্শিয়া আছে কি নাই। ওকে, তো আমি তোদের দুইটা ফ্রেম দেই, এটা কিছু লিখতে চাইলে লিখে নিতে পারিস, আমি তারপরে দিতেছি। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট দিতেছি। ইনার্শিয়া ফ্রেম খোঁজার যে গল্প না, সেই ইন্টারেস্টিং গল্প। তোদের তোরা নাম শুনছিস কোনোদিন মাইকেলসন মোল্লে এক্সপেরিমেন্ট? মেবি শুনিস নাই। ভাই, তোদের যেদিন শোনাবো ইনার্শিয়া ফ্রেম খোঁজার গল্প, অ্যাবসলিউট ফ্রেম খোঁজার গল্প, মজা পাওয়া যাবে, আলাদাই গল্প। কত সায়েন্টিস্টের কি কি হয়েছে, তোরা শুনলে না মনে হবে, ও এগুলাও হয়েছে, সায়েন্টিস্ট গুলো এগুলাও করছে। তো ইনার্শিয়া ফ্রেমের কোন খোঁজার গল্প বলবো যখন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়াবো। তো এখন থেকেই তোরা এটা মাথায় রাখিস, কেউ যদি বলে নিউটন সেকেন্ড ল তো আছেই, ফার্স্ট ল কিসের দরকার? তো দরকার অন্য কারণে। নিউটন দেই নেই, বলেই নেই, বলে সেকেন্ড লর জন্য ফার্স্ট লর দরকার নেই। ফার্স্ট লাই আগে দরকার, কোথায় ঠিক আছে নিউটনস, ওইটা বোঝাই দিছে। তাহলে নিউটনস বোঝাই দিছে আমি সত্য কোথায়, ইনার্শিয়াল ফ্রেমে। কেউ যদি নন ইনার্শিয়াল ফ্রেমে আমাকে গালি দিস, তাহলে তুই, গালি দিলাম না, ঠিক আছে, অন্য কথা আসছে, ঠিক আছে, গালি বের হয়ে গেছিলই প্রায়। তো যাই হোক, তো সাবধান, হ্যাঁ। নিউটনস আগেই একদম স্পষ্ট ভাষায় বলে দিছে, যদি ইনার্শিয়াল ফ্রেমে হয় আমি সত্য, আর যদি কেউ নন ইনার্শিয়াল ফ্রেমে অঙ্ক করে আমাকে গালি দিস, তাহলে তুই নিজেই বিসি। ওকে,
তো সাবধান। ওকে, এবার দেখ, এবার হচ্ছে আসতেছি, কি বলতেছিলাম, হ্যাঁ একটা কোশ্চেন জিজ্ঞেস করি। ওকে, ধরে নে এটা একটা ফ্রেম আছে, এটা একটা ইনার্শিয়াল ফ্রেম, হ্যাঁ ইনার্শিয়াল ফ্রেম। ওকে, ইনার্শিয়াল ফ্রেম রেস্ট অবস্থায় আছে, এর সাপেক্ষে আর একটা ফ্রেম আছে এক্স প্রাইম ওয়াই প্রাইম। এটা ধরে নে কি করতেছে, এই ফ্রেমটা ভি ভেলোসিটিতে যাইতেছে। ওকে, ভি একটা কি হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাইতেছে। এটার নাম দিলাম সাপোজ হচ্ছে এস ফ্রেম, এটার নাম কি দিলাম আমি, এস প্রাইম ফ্রেম। তাহলে এটা কিন্তু মুভিং ফ্রেম, হ্যাঁ না? তাহলে বলতো এই এস প্রাইম ফ্রেমটা ইনার্শিয়াল হবে কি হবে না? এস প্রাইম ফ্রেমটা ইনার্শিয়াল না নন ইনার্শিয়াল? কোশ্চেনটা বুঝছিস? এটা একটা ফ্রেম, যে এস ফ্রেম, যেটা কোঅর্ডিনেট আমি এক্স ওয়াই দিলাম, ওকে, অরিজিন দিলাম ও। তাহলে এই ফ্রেমটা রেস্টে অবস্থায় আছে। এবার এই ফ্রেমের সাপেক্ষে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট ভেলোসিটিতে সাপোজ 5 মিটার পার সেকেন্ড বেগে সব সময়, সাপোজ এক্সাম্পল হিসেবে বললাম 5 মিটার পার সেকেন্ড বেগে এই ফ্রেমটা এর সাপেক্ষে যাইতেছে। তাহলে এটাকে কি ইনার্শিয়াল ফ্রেম বলবি কি বলবি না? কেন? যদি ইনার্শিয়া বলিস তাহলে কেন বলবি, আর নন ইনার্শিয়া বলি কেন বলবি? ওকে, ভেরি গুড। ওকে, দেখ এই ফ্রেমটাও একটা কি হবে, ইনার্শিয়াল ফ্রেমই হবে, কারণটা এটার ভেলোসিটি কি কনস্ট্যান্ট। এবার ভেলোসিটি কনস্ট্যান্ট হওয়ার জন্য কি হচ্ছে, ভেলোসিটির যদি আমরা কি করি ডিফারেন্সিয়েশন করি, সেই ডিফারেন্সিয়েশন এটার কি আসবে হচ্ছে ডিভি বাই ডিটি, দ্যাট ইজ অ্যাক্সিলারেশন ইকুয়াল টু 0 হবে। আর যদি কোনো ফ্রেমের অ্যাক্সিলারেশন 0 হয় তাহলে কি করব হচ্ছে ওটা আমাদের নিউটনস ল ভ্যালিড করতেছে, তার মানে হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম। তাহলে এটাও একটা কি গেল, ইনার্শিয়াল ফ্রেম গেল। তাহলে এটা কি হলো, একটা ইনার্শিয়াল ফ্রেম গেল। এবার আমি ধরলাম ফ্রেমটা একটু একটু পাগলা হয়ে গেছে, অল্প একটু পাগলা হয়ে গেছে। হুম, ফ্রেমটা একটু পাগলা হয়ে গেছে, পাগলা হয়ে এমন করে যাইতেছে, ঠিক আছে? এটা কি দিলাম, এক্স ডবল প্রাইম ওয়াই ডবল প্রাইম, এটা হচ্ছে ওর কি হচ্ছে অরিজিন এস ডবল প্রাইম প্রাইম, পাগলা করে এমন করে যাইতেছে। পি ইকুয়াল টু সাপোজ কথার কথা 10 মিটার পার সেকেন্ড বেগে যাইতেছে। তাহলে এটা ইনার্শিয়াল হবে কি হবে না? Okay, বল কি হবে বল। তো এবার শোন, প্রথম কোশ্চেন তোদের হওয়া উচিত, স্যার এই যে ভেলোসিটিটা দিলেন কার সাপেক্ষে ভেলোসিটি, না? প্রথম কোশ্চেন আমি এটার ক্ষেত্রে বইলে দিছিলাম যে এর সাপেক্ষে এর ভেলোসিটি। এবার দেখ এদের দিকেই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে না? এটা কার সাপেক্ষে ভেলোসিটি, না? কোশ্চেন তো আসাই উচিত যে এটা কার সাপেক্ষে ভেলোসিটি। আনসার হচ্ছে জানি না কার সাপেক্ষে ভেলোসিটি। তার মানে আমি তোদের একটা জিনিস বোঝাইতে চাই এখানে, ইনার্শিয়াল ফ্রেম টেস্ট করার কনসেপ্টটা একটু চেঞ্জ করা, না? কারণটা এইটা কার সাপেক্ষে আমরা জানি না, তাহলে কেমন করে বলবি এটা ডেরিভেটিভ করবি কি করবি না? সিম্পল জিনিস কি কর, ইনার্শিয়াল ফ্রেম টেস্ট করার তোদের একদম বেস্ট বুদ্ধি দিতেছি। তোরা কি করবি, এইখানে একটা বস্তু রাখ, এখানে একটা যে কোনো অবজেক্ট রাখ, অবজেক্টটার উপরে কি করিস না, ফোর্স দিবি না। ফোর্স না দেওয়ার পরে এর যদি ত্বরণ কত হয়, অ্যাক্সেলারেশন শূন্য হয়, তার মানে কি হচ্ছে ও ইনার্শিয়াল। আবার এইখানেও কি করবি,
কোনো একটা অবজেক্ট রাখবি, ওটার উপর কোনো ফোর্স দিবি না। ফোর্স না দেওয়ার পরেও যদি এর অ্যাক্সিলারেশন কত হয়, 0 হয়, তাহলে এটা ইনার্শিয়াল। আবার এইটা যে কোনো দিকে যেমন করেই যাক, ফোর্স দিলি, ফোর্স কত দিলি দিলি না, এক্সটার্নাল ফোর্স দিলি না, তারপরে যদি ত্বরণ কত আসে, 0 আসে, তাহলে ইনার্শিয়াল। আর যদি ত্বরণ কি আসে, নট ইকুয়াল টু 0, তাহলে হচ্ছে নন ইনার্শিয়াল। তার জন্য মাথায় রাখিস, ইনার্শিয়াল ফ্রেম ডিপেন্ড করে না কার সাপেক্ষে ইউনিফর্মে যাচ্ছে, কার সাপেক্ষে ইউনিফর্মে যাচ্ছে না, কিছুর উপর ডিপেন্ড করে না। আমি একটু আগে উদাহরণ কি দিয়েছিলাম, একটা কি হচ্ছে বাস, বাস দৈনিক ইউনিফর্ম ভেলোসিটিতেই যাচ্ছে, ঠিক আছে, রাস্তার সাপেক্ষে পৃথিবীর সাপেক্ষে কি আছে, ও তো কনস্ট্যান্ট ভেলোসিটিতেই যাচ্ছে। তারপরেও গাড়িতে ব্রেক ধরলে বলটা কোন দিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে। তাহলে ওই বলটা, ক্রিকেট বলটা যে সামনের দিকে যাচ্ছে, ক্রিকেট বলের উপর কোনো ফোর্স লাগছে, ফোর্স লাগে নাই। ক্রিকেট বলের উপর এক্সটার্নাল ফোর্স লাগার সত্ত্বেও, না লাগার সত্ত্বেও ও কি সামনের দিকে যাচ্ছে, মানে ত্বরণ আসতেছে, মানে বেগের পরিবর্তন হচ্ছে, তার মানে ওটা কি নন ইনার্শিয়াল ফ্রেম। যদিও বাসটা কি ছিল, পৃথিবীর সাপেক্ষে কি ছিল, ইউনিফর্ম ভেলোসিটিতে ছিল। ওকে, তো এটা জিনিস মাথায় রাখিস, ইউনিফর্ম ভেলোসিটিতে থাকলেই ও ইনার্শিয়াল হবে এমন কোনো কথা নাই। ইনার্শিয়াল হওয়ার জন্য কি করতে লাগবে, ওই ফ্রেমে গিয়ে বসতে লাগবে, ফ্রেমে গিয়ে দেখবি কোনো একটা অবজেক্টের উপর এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করার সত্ত্বেও যদি ওটার কি আসে হচ্ছে অ্যাক্সিলারেশন আসে, তার মানে ও নন ইউনিফর্ম, নন ইনার্শিয়াল। আর যদি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করার সত্ত্বেও কি আছে অ্যাক্সিলারেশন 0ই থাকে, তখন ওটা কি হবে হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম। ওকে, এইটুকু জিনিস মাথায় রাখিস যখন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়াবো, ইম্পর্টেন্ট। এবং তোদের নিউটনস ল পড়ার পর কয়েকদিন পরেই আমি তোদের গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন পড়াবো, নিউটন সেকেন্ড ল একবার কমপ্লিট হয়ে গেলে, তখনও ইম্পর্টেন্ট। তোদের গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন থেকে কিন্তু যে কোনো ইউনিভার্সিটিতে প্রবলেম আসে, হ্যাঁ, আমরা ওগুলো প্রবলেম করব। ওকে, এটা বুঝছিস তাহলে কনসেপ্টটা? হ্যাঁ, তাহলে তোদের ইউনিফর্ম ইনার্শিয়ালিটি টেস্ট করার বুদ্ধি, ওই ফ্রেমে যা, ওই ফ্রেমে গিয়ে কোনো একটা অবজেক্ট রাখ, অবজেক্টটার এক্সটার্নাল ফোর্স না দেওয়া সত্ত্বেও দেখবি যদি অ্যাক্সিলারেশন আসে তাহলে হচ্ছে নন ইউনিফর্ম, নন ইনার্শিয়াল। আর যদি কি আসে অ্যাক্সিলারেশন না আসে তাহলে হচ্ছে ইনার্শিয়াল। ঠিক আছে না? ওকে, আমি এই জন্যই উদাহরণটা এমন করে দিলাম, মাথায় রাখিস। তাহলে ইনার্শিয়ালটা কি করবে না, কার সাপেক্ষে ইউনিফর্ম এটার উপর ডিপেন্ডই করে না। ওকে, ইউনিফর্ম পুরো একটা নিজস্ব প্রপার্টি, ওই ফ্রেমের নিজস্ব প্রপার্টি, কারোর সাপেক্ষে কি হইতেছে ওর প্রপার্টি সেই না ওটা। ঠিক আছে, ওকে, এটুকু জিনিস মাথায় রাখিস, মাথায় প্রবেশ করবে তো এটুকু। তো এখন আমরা কোথায় প্রবেশ করতে পারি, নিউটনস সেকেন্ড লতে। ফার্স্ট ল সম্বন্ধে মোটামুটি বলছি। ও আর একটা কথা আমি বলতে চাইলাম বলি নাই, বলতো ফার্স্ট লতে আমরা সবসময় স্ট্রেট লাইন কথাটা উল্লেখ করি কেন? ফার্স্ট লতে স্ট্রেট লাইন ইউজ করি কেন? শোন, যদি স্ট্রেট লাইন না হয়, এদিকে খুব সুন্দর জিনিস, যদি স্ট্রেট লাইন না হয় এমন কোনো কার্ভ পাতে যাইতো, ওকে, তাহলে কোনো একটা পার্টিকেল কি হচ্ছে কার্ভ পাতে যাইতেছে, ধরলাম পার্টিকেলটার ভেলোসিটি সব সময় কত, 5 মিটার পার সেকেন্ড। তাহলে এই পয়েন্টে ও কেমন করে যাচ্ছে, এমন করে যাচ্ছে না, 5 মিটার করছে পার সেকেন্ড। এই পয়েন্টটা কেমন করে যাচ্ছে, এমন করে যাচ্ছে, কত হচ্ছে, 5 মিটার পার সেকেন্ড। এই পয়েন্টটা কেমন করে যাচ্ছে, এমন করে যাচ্ছে, কত হচ্ছে, 5 মিটার পার সেকেন্ড। এবার দেখ ভেলোসিটি মানে কি, ভেলোসিটি মানে কি হচ্ছে, ভেলোসিটির ভ্যালু ইনটু কি হচ্ছে, প্লাস কি হচ্ছে, ডিরেকশন। কারণটা ভেলোসিটি একটা কি হচ্ছে, ভেক্টর কোয়ান্টিটি না? তাহলে দেখ যদি স্ট্রেট লাইনে না যায়, ইউনিফর্ম স্পিড নিয়ে সোজা স্ট্রেট লাইনে না গিয়ে যদি কার পথে যায়, ওর মান সমান থাকার সাথে সাথে ওর ডিরেকশন কি হবে, চেঞ্জ হবে। আর ডিরেকশন চেঞ্জ হওয়া মানে ভেলোসিটি কি হওয়া, বল, ভেলোসিটি চেঞ্জ হওয়া। কারণটা এই ভেলোসিটি জিনিসটা কি কোয়ান্টিটি, একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই তো? ভেক্টর কোয়ান্টিটি কি হচ্ছে, ম্যাগনিটিউড প্লাস কি হচ্ছে, ডিরেকশন, দুটো জিনিস দিয়ে তৈরি হয়। ম্যাগনিটিউড কত, 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। তো ম্যাগনিটিউড তো কি আছে তোর, সেম আছে, কিন্তু ডিরেকশন তো চেঞ্জ হচ্ছে না কার পাতে গেলে। তাহলে আর ভেলোসিটি কোথায় থেকে কনস্ট্যান্ট থাকলো, স্পিড কনস্ট্যান্ট বলতে পারিস, কিন্তু ভেলোসিটি তো কনস্ট্যান্ট না, না? ওকে, ভেলোসিটি তো চেঞ্জ হচ্ছে, আর ভেলোসিটি চেঞ্জ হলে অ্যাক্সিলারেশন আসবে কি আসবে না, আসবে। আর অ্যাক্সিলারেশন আসলে নিউটনস ল কাজ করবে, করবেই না। আর নিউটনস ল কাজ না করলে ওটা কি ফ্রেম, নন ইনার্শিয়াল ফ্রেম। আর নিউটনস ল কাজ করলে ওটা কি ফ্রেম, ইনার্শিয়াল ফ্রেম। তো নিউটনস ল এমন কার্ভ পাথ হলে নিউটনস ল কাজ করে,
করে না। এই জন্য তোদের একটা সব থেকে বড় কনসেপ্ট শেখায় দিতেছি, শোন। ওকে, কনসেপ্টটা আসার আগে একটা জিনিস বলি, স্ট্রেট লাইনে গেলে কি হবে। স্ট্রেট লাইন কথাটা এই জন্যই উল্লেখ করি যেহেতু স্ট্রেট লাইনে যাইতেছে। তাহলে এটা ধরে কত আছে, 5 মিটার/সেকেন্ড। কিন্তু সব জায়গাতে ওর ডিরেকশন কোন দিকে, ডিরেকশন তো সেমই আছে না, সব জায়গাতে ডিরেকশন কি আছে, সেমই আছে। তাহলে কি হচ্ছে, ভেলোসিটি ম্যাগনিটিউডও কি আছে, সেম আছে, ডিরেকশনও সেম আছে। যেহেতু ম্যাগনিটিউড আর ডিরেকশন বোথ সেম, তার জন্য ভেলোসিটি কি হচ্ছে, ইটসেলফ সেম আছে, কনস্ট্যান্ট আছে। তাহলে ওটার ডেরিভেটিভ কত হবে, 0 হবে। অর্থাৎ এখন অ্যাক্সিলারেশন কত আসবে, 0 আসবে। তাহলে স্ট্রেট লাইন হইলেই অ্যাক্সিলারেশন কি আসবে, 0 আসবে। ওকে, তখনই নিউটনস ল কাজ করবে। ওই জন্য আমি যখন তোদের গ্যালিলিওর গল্প করছি, দেখ টেবিল গুলা কি রাখছি, সোজা টেবিল রাখছে। কারণটা বাঁকা টেবিল হইলে এই যে কি হবে, ভ্যালুর সঙ্গে সঙ্গে ম্যাগনিটিউডের সঙ্গে সঙ্গে কি হবে, ম্যাগনিটিউড সেম থাকতে পারে কিন্তু ডিরেকশন চেঞ্জ হবে। ডিরেকশন চেঞ্জ হলে কি আসবে, ডিরেকশন চেঞ্জ হওয়ার সাথে সাথে ভেলোসিটি চেঞ্জ হবে। ভেলোসিটি চেঞ্জ হলে কি আসবে, অ্যাক্সিলারেশন আসবে। আর যদি অ্যাক্সিলারেশন আসে তার মানে কি হচ্ছে, ওইটা নন ইউনি কি বলেছে, নন ইনার্শিয়াল ফ্রেম। আবার নন ইনার্শিয়াল ফ্রেম মানে নিউটনস ল কাজ করবে না। আর নিউটনস ল অ্যাপ্লাই করতে গেলে ওখানে কি করতে লাগবে, সিউডো ফোর্সের কনসেপ্ট নিতে লাগবে। ওই জন্য বলি কি আমরা, যদি কোনো জিনিস বৃত্তপথে ঘুরতেছে তখন বৃত্তের বাইরের দিকে, ঠিক আছে, বাইরের দিকে একটা ফোর্স কাজ করে, সেটাকে কি বলি, হাফ ভি স্কয়ার বাই আর, যেটাকে বলি সেন্ট্রিফিউগাল ফোর্স। এটা কি একটা ওলিক বল। এটা বৃত্তপথে ঘুরলো তার মানে ভেলোসিটি কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ভেলোসিটি চেঞ্জ হচ্ছে মানে অ্যাক্সিলারেশন আসছে। এটা তো বল না, ফোর্স। এফ ইকুয়াল টু এম এ, তাই তো। তার মানে অ্যাক্সিলারেশন আছে কি নাই, আছে। অ্যাক্সিলারেশনের ভ্যালু কত, এটা এম ইনটু এ। তাহলে এটা কি হচ্ছে, এ। তো অ্যাক্সিলারেশন, তো সিউডো ফোর্সের কনসেপ্ট চলে আসলো। আবার বলতেছি, নন ইনার্শিয়াল ফ্রেম হইলেই সিউডো ফোর্সের কনসেপ্ট আসবে। তখনই হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্টিপিটাল ফোর্স, কোরিওলিস ফোর্স এগুলোর গল্প আসে। তো ইনার্শিয়াল ফ্রেমের ক্ষেত্রে কোরিওলিস ফোর্সের গল্প আসবেই না, সেন্টিপিটাল ফোর্সের, সেন্ট্রিফিউগাল ফোর্সের গল্প আসবেই না। তোমার একটা কোশ্চেন ছিল না যে পৃথিবীও তো রোটেট করতেছে, তাহলে পৃথিবী একটা নন ইনার্শিয়াল। কিন্তু পৃথিবীকে যেহেতু ওর ত্বরণ কিছু খুবই কম, অ্যাক্সিলারেশন খুবই কম, তাকে ইনার্শিয়াল ধরে করতেছি। কিন্তু বাস্তব তো ওইটা কথা বলে না। বাস্তব মাথায় রাখিস, কোনোদিন শেখাবো তোদেরকে, তোদের এই টপিকের ভিতরেই আছে। হ্যাঁ, বাস্তবে একটা জিনিস মাথায় রাখিস, বাস্তবে পৃথিবী কিন্তু রোটেট করতেছে মানে ওর অ্যাক্সিলারেশন আছে, মানে নন ইনার্শিয়াল ফ্রেম। আর নন ইনার্শিয়াল ফ্রেম থাকার জন্য কোরিওলিস ফোর্স লাগে পৃথিবীর উপর। তার জন্য ওই নদী কি হচ্ছে, বেঁকে বেঁকে যায়। কোন নদী দেখছে সোজা চলে, তার জন্য দেখবি উত্তর গোলার্ধের নদী একদিকে যাচ্ছে, দক্ষিণ গোলার্ধের নদী একদিকে যাচ্ছে। এটা কিসের জন্য, কোরিওলিস ফোর্সের জন্য। তারপরে দেখবি নদী ধীরে 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 শিফট হইতে থাকে, উত্তর গোলার্ধের নদী একদিকে শিফট হয়, দক্ষিণ গোলার্ধের নদী। ভূগোলে যেগুলো পড়ছিস, যদি জিওগ্রাফি ভালো করে না পড়ে থাকিস, আমি তোদের একটা পৃথিবীর চ্যাপ্টার পড়াবো, যেটা দিয়ে পুরো জিওগ্রাফি এক্সপ্লেন করে দেবো। প্রাকৃতিক জিওগ্রাফি যেটা পড়ছিস পুরাটা আমি তোদের একবারে শেখাই দেবো, ঠিক আছে। আস্তে আস্তে আমাদের প্রথমে তো সোজা সোজা পড়ি, ধীরে ধীরে ওইখানে পৌঁছাবো। ওগুলোও সহজ, কিন্তু স্টেপ বাই স্টেপ পৌঁছাবো, ঠিক আছে। তো আজকে আমাদের নিউটনের ফার্স্ট ল অবধি থাকলো। কালকে আমরা কি করব, আলোচনা করব নিউটন সেকেন্ড ল, এবং ওইখান থেকেই আমাদের কি হচ্ছে, গ্রাজুয়েশনের পড়াশোনা স্টার্ট হবে, ঠিক আছে। আজকে তো জাস্ট আমি ইন্ট্রোডাকশন দিলাম। আমি জানতাম যে 2টা লেকচার লাগবে ইন্ট্রোডাকশনের জন্য। তো এগুলা সবকিছুর উপর বেস করে নিউটন সেকেন্ড লতে যাব, এবং সেকেন্ড ল ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দেব, ওইখান থেকে প্রবলেম সলভিং শুরু করব, ওইখান থেকে বাকি সবকিছু করব। ওকে, তো বল, এই যে এতদিন অবধি পড়লি, ক্লাসিক্যালের একটা ধারণা তৈরি হইতেছে, ইন্ট্রোডাকশনে মজা লাগতেছে, বলে এমন করে চলতেছে। ওকে, ঠিক আছে। তো মজা আসা ইম্পর্টেন্ট, আর পুরো জিনিসটাকে কনসেপচুয়ালি বানানো ইম্পর্টেন্ট, ঠিক আছে। বলে কোথায় কি হচ্ছে, তোরা জানিস না ইন্টারভিউতে কোনোদিন কঠিন কোশ্চেন ধরে না, এগুলাই বেসিক জিনিস ধরে। তোরা যখন সাইন্টিফিক অফিসারে ইন্টারভিউ দিতে যাবি, এনপিএসসিএল যা, ঠিক আছে, আইপিআর যা, বা রেডিওলজিক্যাল অফিসার যা, বারকে যা, ইসরোতে যা, যেখানেই যাবি, এমন এই বেসিক কোশ্চেন ধরবে। এগুলোই ফান্ডামেন্টাল, এখানেই মানুষ গন্ডগোল করে। ওকে, তোরা জানিস না আজকে কত কথা বলছি, ওকে, বহুত কথা বলছি। তোরা একবার মাথার ভিতরে ঘুরাবি বলে কি কি হইলো। ওকে, তারপরে গিয়া লেকচারটার আরো বিউটিটা বুঝতে পাবি। আর আমি তোদের যে এগুলা পড়াইতেছি না, এগুলা না একদিনে তৈরি হয়নি। এই একটা ইন্ট্রোডাকশন লেকচার তৈরি করতে আমার যে কি খাটনি যায় আমি জানি, ঠিক আছে। কতগুলা বই করার পর একটা ইন্ট্রোডাকশন লেকচার তৈরি হয়েছে। ওকে, তোদের আমি দৈনে এইটা একটা 4 ঘন্টার ইন্ট্রোডাকশন দিলাম। এই 4 আওয়ার্স এর ইন্ট্রোডাকশনে আমার কম করে হচ্ছে 40 ডেজ লাগছে তৈরি করতে। ওকে, তো ইন্ট্রোডাকশন লেকচার বহুত আলাদা হয়। তো
তো যাই হোক, আজকে এটুকুই গল্প থাকলো। আমি এখনো পড়াশোনার কথা বলতেছি না, গল্পই বলতেছি। বাট এই যে গল্পগুলো চলতেছে না, এগুলোর উপর বেস করে আমাদের পুরো ক্লাসিক্যাল মেকানিক্স দাঁড়ায় থাকবে। যখন ক্লাসিক্যাল মেকানিক্স তোদের আমি গল্প বেশিক্ষণ করি, মানে এই ধরনের গল্প, যাতে কি হয় পরবর্তীতে আমি যখন যে কোনো এক্সপ্রেশন লিখবো তখন মাথায় আসে। যেমন এখন কোনো বৃত্ত যখন কার্ভ হবে, ঠিক আছে না, কার্ভ হওয়ার সঙ্গে সঙ্গে মাথায় রাখবি কার পথে যদি কোনো পার্টিকেল ঘুরতেছে তার মানে কি আসবে, ওইখানে সেন্ট্রিফিউগালের গল্প আসবে। কারণটা কার পথে ঘোরার জন্য ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি চেঞ্জ হওয়ার জন্য অ্যাক্সিলারেশন আসতেছে, মানে নিউটনস ল সোজা পথে তো কাজ করতেছে না। ওকে কাজ করাবো কিন্তু কিসের থ্রুতে, সিউডো ফোর্সের থ্রুতে কাজ করাবো। ঠিক আছে, তো এমন করে মাথায় রাখবে। তো এগুলো কি হয় বলতো, অনেক স্টুডেন্ট খালি লেগে যায় বৃত্ত পথে ঘোরার জন্য, কার পথে ঘোরার জন্য সিউডো ফোর্স। কিন্তু আজকে থেকে তোদের মাথায় আসবে যখন ঘুরে গেল স্ট্রেট লাইন কথাটার মানে বুঝছিস কত ইম্পর্টেন্ট একটা মানে ছিল। স্ট্রেট লাইনে চললেই নিউটনস ল ভালোভাবে কাজ করবে, মানে একাই একাই কাজ করবে। আর স্ট্রেট লাইন ছাড়া কার পথে গেলেই নিউটনস ল শেষ। ঠিক আছে, তখনই আমাদের গল্প চেঞ্জ হয়ে যাবে। তার জন্য টুক করে নিউটনস ল অ্যাপ্লাই করব, কিন্তু সিউডো ফোর্সের থ্রুতে অ্যাপ্লাই করব। নন ইনার্শিয়ালটাকে একটু সত্যটাতে আদর টাদর করে করে ইনার্শিয়াল বানাবো ওকে। ঠিক আছে, মডিফাই করে নেবো। ওকে, চল তাহলে আজকে এতটুকুই, টাটা, বাই বাই, ভালো থাকিস সবাই। আজকে একটা অদ্ভুত আমি ড্রেস পরে আসছি, যেটা হচ্ছে বোর্ডের সঙ্গে কেমোফ্লাস হয়ে গেছে। তার জন্য ক্যামেরায় যারা যারা দেখতেছিস অদ্ভুত লাগতেছে না, আমার বোর্ডের কালার জামার কালার এক হয়ে গেছে। আমি না এটা মাথাতেই আসেনি, ড্রেসটা চেঞ্জ করা উচিত ছিল। ঠিক আছে, নেক্সট ব্যাচ গুলাই আমি হচ্ছে ড্রেস চেঞ্জ করব। আজকে অদ্ভুত কেমোফ্লাস হয়ে গেছে। তো আমাকে কেউ ভূত ভাবিস না, হ্যাঁ, বলে বোর্ডে লোকটাই তো নাই। ঠিক আছে, চল চল, তাহলে টাটা।